গত সপ্তাহে আমি এক্স-রে অ্যাবডোমেনের কমন প্যাথোলজি পড়ানো শুরু করেছিলাম, কিন্তু কিছু টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে সেটা কন্টিনিউ করে শেষ করা সম্ভব হয়নি। তো আমি যতদূর দেখেছি যে আমি নর্মাল এক্স-রে অ্যাবডোমেন সম্পর্কে বলতে পেরেছি। এরপর প্যাথোলজিজের মধ্যে নিউমোপেরিটোনিয়ামও বলা হয়েছে। এরপর স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যখন শুরু করলাম তখন থেকেই নেটওয়ার্কে প্রবলেম হচ্ছিল। তো আমি স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থেকেই তাহলে আবার শুরু করব। তার আগে জাস্ট নিউমোপেরিটোনিয়ামের এক্স-রে চেহারাগুলো আমরা ঝটপট এক নজর দেখে যাই। আমরা বলেছিলাম যে ইরেক্ট ফিল্ম অফ অ্যাবডোমেনে নিউমোপেরিটোনিয়ামের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাইন, প্রিসেন্টিক গ্যাস শ্যাডো বিনিথ দ্য ডোমস অফ ডায়াফ্রাম। এমবিবিএস লেভেলে অস্পিতে যখন ফিল্ম আসবে, ইরেক্ট ফিল্মই সাধারণত দেয়া হয় এবং এই ফাইন্ডিংটাই থাকে। দেন আমরা সুপাইন ফিল্মেও আরো অনেকগুলো ফাইন্ডিং এর কথা বলেছিলাম। কিছু ইমেজও আমরা দেখেছি, যেমন লেফটে ক্রিসেন্টিক গ্যাস শ্যাডো বিনিথ রাইট ডোম অফ ডায়াফ্রাম, দেন মাঝখানের ইমেজে আবারও গ্যাস শ্যাডো বিনিথ রাইট ডোম অফ ডায়াফ্রাম, এবং রাইট সাইডের একটা চেস্ট এক্স-রে পিএ ভিউতে আমরা দেখছিলাম যে গ্যাস শ্যাডো বিনিথ বোথ ডোমস অফ ডায়াফ্রাম এন্ড দ্য সেন্ট্রাল টেন্ডন গিভিং কন্টিনিউয়াস ডায়াফ্রাম সাইন। এরপরে আমরা টেনশন নিউমোপেরিটোনিয়াম দেখেছিলাম চেস্ট এক্স-রেতে এবং এক্স-রে অ্যাবডোমেনে। দেন আমরা নিউমোপেরিটোনিয়ামের অ্যাপিয়ারেন্স দেখেছিলাম এক্স-রে অ্যাবডোমেন লেফট ল্যাটারাল ডিকিউবিটাস ভিউতে এবং ডরসাল ডিকিউবিটাস ভিউতে, এবং বলেছিলাম যে পেশেন্ট ইরেক্ট পজিশন মেইনটেইন করতে না পারলে আমরা এই অল্টারনেটিভ ভিউগুলো করি। দেন সুপাইন পজিশনে নিউমোপেরিটোনিয়ামের কিছু ফিল্মও আমরা দেখেছি, যেমন একটা পেডিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে অ্যাবডোমেন ইজ ডিস্টেন্ডেড উইথ ফ্রি গ্যাস। এখানে ফ্রি গ্যাস আমরা সুপাইন এক্স-রেতে দেখেছি, যেটাকে ফুটবল সাইন বলেছিলাম, এবং আমরা ডরসাল ডিকিউবিটাস ভিউতে দেখেছিলাম যে কালেকশন অফ গ্যাস জাস্ট বিনিথ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। দেন লেফটে আমরা একটা ম্যাগনিফাইড এক্স-রে অ্যাবডোমেন দেখেছি, যেখানে গ্যাস ইজ আউটলাইনিং দ্য ইনফিরিয়র বর্ডার অফ লিভার। এখানে গ্যাসের জন্য বোথ ওয়ালস অফ বাওয়েল লুপ দেখা যাচ্ছে, যেটার আমরা নাম বলেছিলাম রিগলার সাইন। এখানে গ্যাস আউটলাইনিং দ্য ফ্যালসিফর্ম লিগামেন্ট। এখানে আমরা রিগলার সাইনের আরো কিছু ছবি দেখেছিলাম, এটা ডরসাল ডিকিউবিটাস পজিশনে এবং এটা সুপাইন পজিশনে। তো আজকে আমরা স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আবার প্রথম থেকে বলছি। স্মল ইন্টেস্টাইন বলতে আমরা এখানে ডিওডেনাম, জেজুনাম এবং আইলিয়ামকে মিন করছি। এর যে কোনো একটা লেভেলে অবস্ট্রাকশন হতে পারে। অবস্ট্রাকশন হতে পারে উইদিন দ্য লুমেন, উইদিন দ্য ওয়াল অর আউটসাইড দ্য লুমেন। অবস্ট্রাকশন হতে পারে মেটাবলিক কজের কারণে, যখন আমরা বলি প্যারালাইটিক আইলিয়াস হয়। তো আমরা একটা এক্স-রে অ্যাবডোমেনে স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন কেমন দেখব। যদি এক্স-রেটা সুপাইন পজিশনে করা হয় তখন আমরা পাবো মাল্টিপল গ্যাস ডিস্টেন্ডেড বাওয়েল লুপ। যদি ইরেক্ট পজিশনে করা হয় তখন আমরা পাবো মাল্টিপল ডিস্টেন্ডেড বাওয়েল লুপস হ্যাভিং এয়ার ফ্লুইড লেভেল। যেহেতু ইরেক্ট পোস্টার, সেখানে এয়ার ফ্লুইড লেভেল আমরা দেখতে পাবো। এখন আমরা বুঝবো কিভাবে যে এটা স্মল বাওয়েল লুপ অর লার্জ বাওয়েল লুপ। দিস বাওয়েল লুপস উইল হ্যাভ ভালভুলি কনিভেন্টিস। আমরা জানি যে ভালভুলি কনিভেন্টিস স্মল ইন্টেস্টাইনের মিউকোজাল ফোল্ডের নাম এবং ফিচার। এরা কমপ্লিট থাকে, মানে বাওয়েল লুপের এক ওয়াল থেকে আরেক ওয়াল পর্যন্ত কমপ্লিটলি ট্রাভার্স করে। These bowel loops will be located in central part of abdomen. স্মল ইন্টেস্টাইন থাকে অ্যাবডোমেনের সেন্ট্রাল পার্টে এবং পেরিফেরাল পার্টে থাকে লার্জ ইন্টেস্টাইন। So these multiple gas distended bowel loops or bowel loops having air fluid levels having valvuli conniventes located in central part of abdomen, সবগুলো পয়েন্ট মিলে যে চেহারাটা হবে
that will be giving a step ladder appearance, মানে মইয়ের তাকের মতো একটার পর একটা থাকবে বাউল লুপ। এই ডেসক্রিপশন আন্ডারলাইন করা যেগুলো আছে এগুলোই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এমবিবিএস লেভেলে পরীক্ষায় যখন আসবে একটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিল্ড, তখন এই লাইনগুলোই লিখতে হবে। এরপরও আমরা আরো কিছু ফাইন্ডিং পাই, যেমন পসিটি অফ গ্যাস ইন ডিস্টাল বাউল। যদি কমপ্লিট স্মল বাউল অবস্ট্রাকশন হয় সেক্ষেত্রে ডিস্টাল বাউল মানে লার্জ বাউলে কোনো গ্যাস থাকবে না, আর যদি ইনকমপ্লিট অবস্ট্রাকশন হয় সেক্ষেত্রে আমরা স্মল অ্যামাউন্ট অফ গ্যাস পেতে পারি। There may be small gas bubbles trapped in rows between the valvuli conniventis. এখানে আমরা বললাম যে বাউল লুপের ভেতরে এয়ার অথবা এয়ার ফ্লুইড লেভেল থাকবে, কিন্তু অনেক সময় পেশেন্ট যখন রিকারেন্ট ভমিটিং নিয়ে আসে, বারবার ভমিটিং করতে করতে তার সমস্ত এয়ার স্মল ইন্টেস্টাইনাল এয়ার এক্সপেলড আউট হয়ে যায়, শুধুমাত্র ফ্লুইড থাকে, একটা গ্যাসলেস অ্যাবডোমেনের চেহারা নেই। তখন আমরা এই গ্যাস ডিস্টেন্ডেড বাউল লুপ অর এয়ার ফ্লুইড লেভেল নাও দেখতে পারি। সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে ওপাসিটি মানে অ্যাবডোমেনের যেখানে বাউল লুপগুলো একটা ওপাসিটি নিয়ে থাকবে সেখানে ছোট ছোট এয়ার বাবল আমরা দেখতে পাবো। এইটাকে আমরা বলি পার্ল স্ট্রিং সাইন বা পার্ল বিট সাইন। এটা ইরেক্ট ফিল্মে পাওয়া যায় এবং সুপাইন ফিল্মেও পাওয়া যায়। এটা রেডিওলজিস্টদের জন্য বেশি ইম্পর্টেন্ট। জেনারেলি ওপরের এই ডেসক্রিপশন গুলো জানলেই চলবে। তো আমরা এখন কিছু ইমেজ দেখি। লেফট ইমেজটা এক্স-রে অ্যাবডোমেন অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ ইন সুপাইন পজিশন। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্যাস ডিস্টেন্ডেড বাউল লুপস located in the central abdomen having valvuli conniventis. চিরুনির দাঁতের মতো যে সাদা সাদা অ্যাপিয়ারেন্স বাউল লুপের ভেতরে আমরা পাচ্ছি এটাই হচ্ছে ভালভুলি কনিভেন্টিস, এবং প্রত্যেকটা ফোল্ড এক ওয়াল থেকে আরেক ওয়াল পর্যন্ত কমপ্লিটলি ট্রাভার্স করেছে। এটা সুপাইন পজিশনে নেওয়া হয়েছে, এবং ডিস্টাল বাউল মানে এখানে ডিসেন্ডিং কোলনে এখানে সিগময়েড কোলন এবং রেকটামে গ্যাস থাকার কথা ছিল, আমরা কিন্তু সেখানে কোনো গ্যাস পাচ্ছি না। সিকাম এবং অ্যাসেন্ডিং কোলনের লোকেশনে আমরা কিছু গ্যাস শ্যাডো পাচ্ছি। নেক্সট এই পেশেন্টকে যখন ইরেক্ট পজিশনে এক্সরে করা হলো তখন দেখা গেল এয়ার ফ্লুইড লেভেলস উইদিন দিস গ্যাস ডিস্টেন্ডেড বাউল লুপ। এখনো আমরা ডিস্টাল বাউলে পসিটি অফ গ্যাস পাচ্ছি। তো এই অ্যাপিয়ারেন্স, যেমন এটা একটা বাউল লুপ, তারপরে একটা বাউল লুপ, যদি আরো বেশি অবস্ট্রাকশন থাকতো আমরা আরো বেশি পেতাম। এটাকে আমরা বলছি স্টেপ ল্যাডার প্যাটার্ন। আমরা রাইটের ইমেজটা যদি দেখি, এখানেও আরেকটা এক্স-রে অ্যাবডোমেন অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ ইন ইরেক্ট পোস্টার। এখানে আমরা একটা বাউল লুপ দেখতে পাচ্ছি যেটা ডিস্টেন্ডেড ভালভুলি কনিভেন্টিস আছে এবং এয়ার ফ্লুইড লেভেলও আছে, কিন্তু তার উপরে এবং নিচে আমরা ডেফিনিট বাউল লুপ দেখতে না পেলেও অনেকগুলো ছোট ছোট গ্যাস শ্যাডো দেখে মনে হচ্ছে একদম পুঁতির দানার মতো একটার পর একটা সাজানো। আসলে এখানে বাউল লুপ আছে যেটা ফ্লুইড দিয়ে কমপ্লিটলি ভরে গেছে, যেই জন্য আমি গ্যাস দেখতে পাচ্ছি না। শুধুমাত্র ভালভুলি কনিভেন্টিসের মাঝখানের গ্যাপে কিছু এয়ার বাবল জমা হয়ে আছে, সেগুলো দেখতে পাচ্ছি। এই সাইনটাও ইন্ডিকেট করে এখানে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আছে। এটা রেডিওলজি রেসিডেন্টদের মনে রাখলে চলবে, বাট প্রথম দুটো ইমেজ যা দেখালাম এটা টিপিক্যাল স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যেরকম ফিল্ম পরীক্ষায় দেওয়া হয়। নেক্সট আমরা লার্জ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো সিগময়েড ভলভুলাস। সিগময়েড ভলভুলাস পড়বো। সিগময়েড ভলভুলাসে কি হয় আমরা জানি যে সিগময়েড কোলন একটা মেজোকোলন দিয়ে আমার পেলভিক ওয়ালের সাথে সাসপেন্ডেড থাকে। এই মেজোকোলনটার নাম হচ্ছে সিগময়েড মেজোকোলন। এখন এই সিগময়েড মেজোকোলনের যে রুট, সেখান থেকে যদি কোনো কারণে এটা টুইস্টিং হয়ে যায় তখন আমার তার সাথে অ্যাডজাসেন্ট সিগময়েড কোলনের লুপটাও টুইস্টেড হবে, এবং এই টুইস্টিং হয়ে যাওয়াটাকেই আমরা বলছি ভলভুলাস। কতখানি টুইস্টিং হয়েছে এবং হয়ে সিগময়েড কোলনের লুমেন কতটুকু অবস্ট্রাকশন হয়েছে তার উপর পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার এবং
এক্সরে ফাইন্ডিং ডিপেন্ড করে। তো আমরা ধরে নিচ্ছি আমরা আজকে যে কেসগুলো দেখবো সেগুলো কমপ্লিট সিগময়েড ভলভুলাস, মানে বাওয়েল লুপের লুমেন টোটালি অক্লুশন হয়ে গেছে। তখন আমরা এক্সরেতে কি পাবো? এ লার্জ নিউম্যাটিক টায়ার লাইক গ্যাস ডিস্টেন্ডেড বাওয়েল লুপ উইদাউট এনি হস্ট্রেশন। আমরা জানি যে লার্জ বাওয়েলের আইডেন্টিফাইং ফিচার হচ্ছে হস্ট্রাল মার্কিং। এগুলো ট্রান্সভার্স ফোল্ড বা ট্রান্সভার্স যে সাদা লাইন স্মল বাওয়েলের মতো সেরকম, কিন্তু এগুলো হচ্ছে ইনকমপ্লিট, মানে কখনোই এক ওয়াল থেকে আরেক ওয়াল পর্যন্ত পৌঁছায় না। এবং এরা অল্টারনেট থাকে, মানে এক পাশে যদি রাইট ওয়াল থেকে ওঠে সেটা কখনোই অন্য পাশে লেফট ওয়াল পর্যন্ত পৌঁছাবে না, অন্য পাশে আবার লেফট ওয়াল থেকে নতুন করে শুরু হবে, অল্টারনেট প্যাটার্নে থাকে। So in sigmoid volvulus, the distended bowel loop will be without any hostration. They may have air fluid level in erect film extending from the pelvic cavity to the left hypochondriac region. এই ডেসক্রিপশনটা যদি এমবিবিএস লেভেলে অস্পি পরীক্ষায় একটা ফিল্ম দেয়া হয় সিগময়েড ভলভুলাসের, তাহলে এই 4টা পয়েন্ট অবশ্যই লিখতে হবে। এবং এই সবকিছু মিলে যে অ্যাপিয়ারেন্সটা হবে সেটাকে আমরা বলি কফি বিন অ্যাপিয়ারেন্স অর কফি বিন সাইন। এবং যেহেতু এখানে সিগময়েড কোলন অবস্ট্রাকশন হয়েছে, কমপ্লিট অবস্ট্রাকশন, এবং সিগময়েড কোলন থেকে ডিস্টালি কোনো এয়ার বা ফ্লুইড যেতে পারে না, সেই জন্য রেকটামে আমরা পসিটি অফ গ্যাস অর অ্যাবসেন্স অফ গ্যাস পাবো। এখন আমরা আরো কিছু সাইন আছে এখানে যেগুলো জেনারেলি দরকার হয় না, এই সাইনগুলো রেডিওলজি রেসিডেন্টরা একটু খেয়াল করবে, কারণ পরবর্তীতে তারা যখন প্যাথোলজি পড়বে এই সাইনগুলো লাগবে। এগুলো আমরা পরে ফিল্ম দেখলে বুঝতে পারবো। ইনফিরিয়র কনভার্জেন্স অন লেফট, এটাকে ফ্রিম্যান ডাল সাইন বলে। Apex of the bowel loop will be at or above the level of 10th thoracic vertebra. The bowel loop may overlap the liver or it may overlap left flank. আমরা এক্সরে গুলো দেখছি, দেখলে আমাদের বোঝা যাবে কি কি সাইন বলেছি। এটা একটা অ্যানাটমিক্যাল ডায়াগ্রামেটিক পিকচার সিগময়েড কোলনের, এবং আমরা বলেছি যে এই সিগময়েড মেজোকোলন দিয়ে সিগময়েড কোলনটা পেলভিক ওয়াল থেকে সাসপেন্ডেড থাকে। এখন কোনো কারণে যদি এটা টুইস্টিং হয়, মানে ঘুরে যায়, তখন বাওয়েল লুপটা প্যাচ খেয়ে যেরকম চেহারা নেবে সেটা এরকম। আমরা বলেছিলাম ডেসক্রিপশন বলার সময়, pneumatic tire like gas distended bowel loop without any hostration, erect film এ air fluid level থাকবে এবং usually extending from pelvic cavity to left hypochondriac region। আমরা নরমাল ছবিটা দেখছি যে সিগময়েড কোলনের লুপটা, এটা যদি আমি মনে করি পেলভিক ক্যাভিটির ভেতরে আছে, পেলভিক ক্যাভিটি থেকে মিডলাইন এবং টুয়ার্ডস রাইট থাকে। যখন এটা টুইস্ট করে ঘুরে যাচ্ছে, প্যাচ খেয়ে যাচ্ছে, তখন এটার ডিরেকশনটা হয়ে যায় লেফট হাইপোকন্ড্রিয়ামে। তাহলে মিডলে আমরা যে এক্সরেটা দেখতে পাচ্ছি, একটা এক্সরে অ্যাবডোমেন, সেখানে আমরা একটা লার্জ গ্যাস ডিস্টেন্ডেড বাওয়েল লুপ দেখছি। কোনো এয়ার ফ্লুইড লেভেল নাই, কারণ এটা একটা সুপাইন ফিল্ম। কোনো হস্ট্রাল মার্কিং আমরা দেখতে পাচ্ছি না, এবং এই বাওয়েল লুপ পেলভিক ক্যাভিটি থেকে লেফট হাইপোকন্ড্রিয়াম, মানে লেফট ডোম অফ ডায়াফ্রামের দিকে এক্সটেন্ড করেছে। এটা একটা টিপিক্যাল সিগময়েড ভলভুলাসের চেহারা, এবং এই টোটাল যে স্ট্রাকচারটা, এটাকেই আমরা একটা কফির বীজ বা কফির দানার সাথে কম্পেয়ার করে কফি বিন সাইন বলি রেডিওলজির ভাষায়। এখন কতখানি টুইস্টিং হয়েছে তার উপর নির্ভর করে যে এই বাওয়েল লুপের ডিরেকশনটা কোন দিকে হবে। মোস্ট টিপিক্যালি এটা লেফট হেমি ডায়াফ্রামের দিকেই থাকে, তবে কখনো কখনো যদি ইনকমপ্লিট অবস্ট্রাকশন হয় সেক্ষেত্রে পেলভিক ক্যাভিটি থেকে রাইট ডোম অফ ডায়াফ্রামের নিচেও আসতে পারে, এবং সেক্ষেত্রে এটা লিভার শ্যাডোকে ওভারল্যাপ করতে পারে, যেটা আমরা কিছুক্ষণ আগেই বলেছি। আরেকটা আমরা বলেছিলাম ইনফিরিয়র কনভার্জেন্স অন দ্য লেফট অর ফ্রিম্যান ডাল সাইন। মানে কনভার্জেন্স বলতে আমরা বোঝাচ্ছি এই বাওয়েল লুপটার
যে দুটো লুপ মানে দুটো অংশ দেখতে পাচ্ছি, একটা ডান পাশে একটা বাম পাশে, দুটো নিচের দিকে এসে কনভার্জ করেছে, মানে একটা জায়গার পরে আমি আর আলাদা করে বাউয়ের লুপ দেখতে পাচ্ছি না, এবং এটা সাধারণত মিড লাইনের লেফটের দিকে থাকে। আমরা যে দেখতে পাচ্ছি এটা বাউয়ের লুপের একটা ওয়াল, এটা আরেকটা বাউয়ের লুপের ওয়াল, এবং এই দুটো ওয়াল এই এখানে এসে একটা আরেকটার গায়ে লেগে আছে, এবং এগুলো এসে এই নিচের দিকে কনভার্জ করছে পেলভিক ক্যাভিটির লেফট সাইডে। আবারও বলছি, এটা রেডিওলজি রেসিডেন্টের জন্য, জেনারেলি মনে রাখার দরকার নাই। এখানে আমরা আরো কয়েকটা সিগময়েড ভলভুলাস দেখতে পাচ্ছি। লেফটের এই এক্সরেটা, এটা এক্সরে অ্যাবডোমেন অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ ইন সুপাইন পজিশন, এবং এটা ইন ইরেক্ট পজিশন। এখানে দেখতে পাচ্ছি আমরা গ্যাস ডিস্টেন্ডেড বাওয়েল লুপ without any haustral marking extending from pelvic cavity towards the left dome of diaphragm. এখানে আমরা শুধু গ্যাস দেখছি, কোনো এয়ার ফ্লুইড লেভেল দেখতে পাচ্ছি না। আমরা যদি এটার অ্যাপেক্সটা মানে বাওয়েল লুপের অ্যাপেক্সটা চিন্তা করি, এটা আমরা বলেছিলাম যে সাধারণত 10th থোরাসিক ভার্টেব্রা বা তার উপরে থাকবে। এখানে যদি আমরা দেখি এটা 5, 4, 3, 2, 1, তার মানে এটা ফার্স্ট লাম্বার ভার্টেব্রা, এটা 12th থোরাসিক, এটা 11, এটা 10, এটা 9, মোটামুটি 8th এবং 9th এর লেভেল পর্যন্ত চলে গেছে। মানে ইউজুয়ালি এটা T10 এর লেভেলে থাকে, কিন্তু আরো উপরে উঠতে পারে। যখন এই পেশেন্টেরই আমরা ইরেক্ট পজিশনে এক্সরে করলাম, তখন আমরা দেখলাম যে বাওয়েল লুপের ডিরেকশন একই আছে, এখানে দুটো লার্জ এয়ার ফ্লুইড লেভেল আছে। মানে ইরেক্ট পজিশন না করলে আমরা এয়ার ফ্লুইড লেভেল দেখতে পাই না, এবং এখানে এত বেশি ডিস্টেনশন যে লিভার শ্যাডোকে ওভারল্যাপ করেছে। এখানেও আমরা আরেকটা ইরেক্ট এক্সরে দেখতে পাচ্ছি, লার্জ গ্যাস ডিস্টেন্ডেড বাওয়েল লুপ উইদাউট এনি হস্টাল মার্কিং, 2 এয়ার ফ্লুইড লেভেলস, এবং এটা এতই ডিস্টেন্ডেড যে লেফট ফ্ল্যাঙ্ক পর্যন্ত চলে এসেছে। তো আমি যে রেডিওলজিক্যাল ফাইন্ডিং গুলো বলেছিলাম তার প্রত্যেকটাই আমরা এক্সরেতে দেখে ফেললাম। এটা পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট, ক্লিনিক্যালিও অনেক ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের অ্যাবডোমেনের প্যাথোলজির মধ্যে অ্যাবনর্মাল এয়ার ফ্লুইড লেভেল অংশটা শেষ করলাম। এরপরে আমাদের আসে অ্যাবনর্মাল ক্যালসিফিকেশন। অ্যাবনর্মাল ক্যালসিফিকেশনের মধ্যে আমরা যেগুলো বলবো, গল স্টোন, রেনাল স্টোন, প্যানক্রিয়াটিক স্টোন। প্রথমে গল স্টোন সম্পর্কে বলছি, যেটাকে আমরা কোলেলিথিয়াসিস বলি। 20 to 30% gallstones are radiopaque, মানে 20 to 30% of gallstones will be visible in X-ray. ম্যাক্সিমাম গলস্টোন আমরা এক্সরেতে দেখতে পাই না। সাধারণত পেশেন্ট যদি সিমটম নিয়ে আসে, আমরা প্রথমে যে অ্যাডভাইস দেই সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম, এবং আলট্রাসোনোগ্রামেই গলস্টোন ডায়াগনোসিস হয়ে যায়। অনেক সময় দেখা যায় পেশেন্টের অন্য কোনো প্যাথোলজির কারণে অ্যাবডোমেনের এক্সরে করতে গেলে আমরা কোইন্সিডেন্টাল ফাইন্ডিং হিসাবে গলস্টোন পেয়ে যাই। এক্সরেতে কেমন হবে অ্যাপিয়ারেন্স? সিঙ্গল অর মাল্টিপল, একটাও থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। ডেনসিটি কেমন হবে, মানে দেখতে কেমন হবে? ডেন্স রেডিওপ্যাক শ্যাডোস, একদম সাদা হতে পারে। সাধারণত ক্যালসিয়াম কার্বনেট অর মিক্সড স্টোন গুলো এরকম ডেন্স রেডিওপ্যাক হয়। অর laminated radiopaque shadows may have central gas containing fissures. There may be coexisting choledocholithiasis, মানে গলস্টোনের আমরা গল ব্লাডারের ভেতর ছাড়াও সিবিডির ভেতরে বা কমন বাইল ডাক্টের ভেতরেও আমরা স্টোন পেতে পারি। আমরা গলস্টোনের কম্পোজিশন আগে পড়েছি, যে এখানে এটা কোলেস্টেরল স্টোনও হতে পারে, আবার পিগমেন্ট স্টোনও হতে পারে, মিক্সড স্টোনও হতে পারে। মিক্সড স্টোন সবচেয়ে বেশি হয়, এবং ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ যত বেশি থাকে তত বেশি এরা সাদা হবে। কোলেস্টেরল স্টোন এবং মিক্সড স্টোন গুলো সাধারণত যদি ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কম থাকে, ল্যামিনেটেড রেডিওপ্যাক শ্যাডো হয়। আমরা এক্সরে দেখলেই বুঝবো। যেমন লেফটে এখানে আমরা দেখতে পাচ্ছি আমার ওভারলাইং দ্য হেপাটিক শ্যাডো
আমরা দুটো ওপাসিটি দেখতে পাচ্ছি। বাইরের মার্জিনটা বেশ সাদা কিন্তু ভেতরেরটা রিলেটিভলি কালো, মানে ল্যামিনেটেড মার্জিন উইথ সেন্ট্রাল রেডিওলুসেন্সি। বাইরেটা ওপ্যাক, ভেতরটা লুসেন্ট। আমরা এখানে যেটা বলেছি ল্যামিনেটেড রেডিওপ্যাক শ্যাডোজ, এটা ডেসক্রিপশন হচ্ছে এটা। এবং এটার লোকেশনটা আমরা দেখছি যে এটা লিভার শ্যাডোর উপর ওভারলাই করেছে বা সুপার ইম্পোজ করেছে। আমরা অ্যানাটমি পড়ার সময় পড়েছিলাম যে ফান্ডাস অফ দ্য গল ব্লাডার থাকে টিপ অফ দ্য রাইট 9th কোস্টাল কার্টিলেজের লেভেল। পেশেন্ট সাধারণত মিডল এজ টু এল্ডারলি হয়, তাদের কোস্টাল কার্টিলেজ ক্যালসিফিকেশনও বোঝা যায়। তো আমরা যদি রিব কাউন্ট করে 9th রিবের কোস্টাল কার্টিলেজের টিপটা খুঁজে বের করি, তাহলে দেখা যাবে গলস্টোন গুলো পেশেন্ট যদি দাঁড়িয়ে থাকে তাহলে ওই লেভেলেই থাকবে, কারণ ফান্ডাস হচ্ছে দাঁড়িয়ে থাকা পেশেন্টের ক্ষেত্রে সবচেয়ে ডিপেন্ডেন্ট পার্ট, সেখানে আমরা পাবো। আর সুপাইন পেশেন্টের ক্ষেত্রে তখন পেশেন্ট যেহেতু সুপাইন থাকে, ডিপেন্ডেন্ট পার্টে যে ক্যালকুলাস থাকবে এরকম কোনো কথা নেই। তো তখন আমরা অ্যানাটমিক্যাল পজিশনটা চিন্তা করি, সাধারণত লিভার শ্যাডোর কাছে বা সুপার ইম্পোজ করে থাকি। রাইটের ইমেজটা যদি আমরা দেখি লেফটের মতোই, কিন্তু এখানে মাল্টিপল বা নিউমারাস অনেকগুলো, পেরিফেরালি ওপ্যাক, সেন্ট্রালি লুসেন্ট, এগুলো সব ল্যামিনেটেড এবং একটা আরেকটার গায়ে খুব সুন্দর করে লেগে গেছে, এগুলোকে আমরা বলি মাল্টি ফ্যাসেটেড অ্যাপিয়ারেন্স। এক্সরেতে যদি কখনো গলস্টোনের আপনারা ডেসক্রিপশন দেখেন এই টার্মগুলো পাবেন, রেডিওলজিস্ট এই টার্মগুলো ইউজ করে, এজন্যই বলছি। এটা ছাড়াও আমরা আরো দুই জায়গায় দেখতে পাচ্ছি সিমিলার স্ট্রাকচার। একটা হচ্ছে এখানে একদম প্যারাভার্টেব্রাল রিজিয়নে, আরেকটা আরেকটু উপরে। এখন যদি আমরা অ্যানাটমিটা চিন্তা করি, এটা পেশেন্টের গল ব্লাডার হয়, তাহলে এটা যদি ফান্ডিক রিজিয়ন ধরি, তাহলে গল ব্লাডার থেকে উপরে উঠে এখানে এসে আমরা ক্যালকুলাস গুলো পাচ্ছি। তার মানে এটা সিস্টিক ডাক্টের মধ্যে ক্যালকুলাস, তারপরে আবার নিচে এসে আমরা এখানে পাচ্ছি, তার মানে এটা কমন বাইল ডাক্টের ভেতরে ক্যালকুলাস। তো আমরা বলেছি যে গলস্টোনের সাথে মানে কোলেলিথিয়াসের সাথে কোলেডোকোলিথিয়াসিসও কোএক্সিস্টিং থাকতে পারে। এরপরে আমরা আরেকটা ইমেজ দেখছি লেফটে, এখানেও মাল্টিপল মাল্টিফ্যাসেটেড স্টোন, কিন্তু এগুলো ডেন্স রেডিওপ্যাক বা একদম সাদা। এগুলো পিওরলি ক্যালসিয়াম কার্বনেট অথবা ম্যাক্সিমাম ক্যালসিয়াম কার্বনেট কন্টেন্ট আছে এখানে, এজন্য এই অ্যাপিয়ারেন্স হয়েছে। এগুলোকে আমরা মালবেরি স্টোনও বলি। ডেসক্রিপশনে আমরা বলেছিলাম গলস্টোনস মে হ্যাভ সেন্ট্রাল গ্যাস কন্টেইনিং ফিশার। অনেক সময় স্টোনের ভেতরে যখন স্টোনটা তৈরি হয়, ভেতরে নাইট্রোজেনাস কিছু কম্পাউন্ড রয়ে যায়, যেখান থেকে পরবর্তীতে পিওর নাইট্রোজেন রিলিজ হয়। এই নাইট্রোজেন যেহেতু একটা গ্যাস, ওটা এক্সরেতে লুসেন্সি হিসাবে দেখা যায়। যেমন এটা একটা ম্যাগনিফাইড এক্সরে, এখানে ডেফিনিট আমরা কোনো ওপাসিটি দেখতে পাচ্ছি না, কিন্তু এই জায়গায় একটা লুসেন্ট একটা লাইন বা ক্র্যাকের মতো মনে হচ্ছে। পরবর্তীতে এই পেশেন্টের আলট্রাসোনোগ্রাম করে কোলেলিথিয়াসিস পাওয়া গিয়েছিল, সার্জারি করা হয়েছিল, এবং যে ক্যালকুলাসটা পাওয়া গিয়েছিল সেটার একটা স্পেসিমেন রেডিওগ্রাফ করা হয়েছিল, মানে ওই পাথরটার একটা এক্সরে করা হয়েছিল, সেটার অ্যাপিয়ারেন্স ছিল এরকম একদম ডেন্স রেডিওপ্যাক শ্যাডো, এবং এটার ভেতরে সেই নাইট্রোজেন গ্যাসের জন্য লুসেন্সি। রেডিওলজির ভাষায় আমরা এটাকে মার্সিডিজ বেঞ্চ সাইন বলি, এটা সবার মনে রাখা দরকার। আরেকটা অ্যাপিয়ারেন্স অনেক সময় দেখা যায়, এটা আজকাল একটু আনকমন, সেটা হচ্ছে ক্রনিক কোলেসিস্টাইটিস থাকতে থাকতে পুরো গল ব্লাডারটাই হচ্ছে ক্যালসিফাইড হয়ে যায়, মানে গল ব্লাডারের পুরো ওয়ালটাই ক্যালসিফাইড হয়ে যায়, সেটাকে আমরা পোর্সেলিন গল ব্লাডার বলি। সেটার যখন এক্সরে করা হয় তখন আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাই, যে একটা পিয়ার শেপ বা নাশপাতির মতো অনেকটা কমপ্লিট বা ইনকমপ্লিট একটা ডেন্স লাইন। এটা আসলে গল ব্লাডারের ক্যালসিফাইড ওয়ালটা, হয়তো এখানে ক্যালসিফিকেশন অত ভালো নেই দেখে কিছুটা ইনকমপ্লিট, কিন্তু এখানে কমপ্লিট দেখা যায়। এটাকে আমরা পোর্সেলিন
গল ব্লাডার বলি। এটা গল ব্লাডারের পুরো ওয়ালটাই ক্যালসিফাইড হয়ে গিয়ে এই চেহারা হয়েছে। তো আমরা বিভিন্ন রকম গল স্টোনের চেহারা দেখলাম। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যালকুলাই বা প্যানক্রিয়াটিকোলিথিয়াসিস। আমরা জানি যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সাথে একটা কমন অ্যাসোসিয়েশন হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যালকুলাস। অ্যালকোহলিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রেও কমপ্লিকেশন হিসাবে প্যানক্রিয়াটিক ক্যালকুলাস বা প্যানক্রিয়াটিকোলিথিয়াসিস হয়। আজকালকার দিনে সিটি স্ক্যান করলে বা আলট্রাসোনোগ্রাম করলে সেগুলো ধরা পড়ে যায়, অনেক সময় এমআরসিপিও করা হয়, কিন্তু প্লেন এক্সরেতেও আমরা এই ফিচারগুলো পেতে পারি। কিরকম চেহারা হবে? মাল্টিপল ইরেগুলার স্মল ডেন্স রেডিওপ্যাক শ্যাডোস। এই ক্যালকুলাস গুলো তৈরি হয় কোথায়? মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট অথবা তার যে সাইড ব্রাঞ্চ গুলো আছে তার ভেতরে, যেই কারণে এদের সাইজ বা শেপটা হয় ইরেগুলার। গলস্টোনের মতো এরকম রেগুলার শেপ হয় না। ইন সেন্ট্রাল অ্যাবডোমেন extending across the midline from right at L2 vertebral level to left at T12 vertebral level. আমরা যদি প্যানক্রিয়াসের অ্যানাটমিটা চিন্তা করি তাহলে আনসিনেট প্রসেসের লেভেল ছিল ডান পাশে সেকেন্ড লাম্বার ভার্টেব্রাল লেভেল এবং টেইল অফ দ্য প্যানক্রিয়াসের লেভেল ছিল লেফট সাইডে 12th thoracic vertebral level। তাহলে প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশনের যে লোকেশন আমরা পাবো সেটাও কিন্তু সেম ভার্টেব্রাল লেভেল মেইনটেইন করবে। আমরা কিছু এক্সরে দেখি। লেফটে আমরা যে দুটো এক্সরে দেখছি দুটোই হচ্ছে এক্সরে অ্যাবডোমেন অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ। আমরা এখানে দেখতে পাচ্ছি মাল্টিপল ইরেগুলার ডেন্স রেডিওপ্যাক শ্যাডো এবং এটার এক্সটেনশনটা কোথায়? সেন্ট্রাল পার্ট অফ দ্য অ্যাবডোমেনে। লোয়ার লিমিট আমরা যদি এটা 12th ভার্টেব্রা গুনি, এটা ফার্স্ট লাম্বার ভার্টেব্রা, এটা সেকেন্ড লাম্বার ভার্টেব্রা, তাহলে ক্যালসিফিকেশন বা এই ওপাসিটির একদম লোয়ার লিমিট মোটামুটি সেকেন্ড লাম্বার ভার্টেব্রার ডিস্ক পর্যন্ত এসেছে এবং এটা মিড লাইন ক্রস করে রাইটে চলে গেছে, কারণ প্যানক্রিয়াসটাও কিন্তু এভাবে মিড লাইন ক্রস করে লেফটে চলে যায়। লেফটে গিয়ে এটা কোথায় শেষ হয়েছে আমরা দেখি 12th thoracic vertebral level। আমরা প্যানক্রিয়াসটার লোকেশন চিন্তা করলে বা অ্যানাটমি চিন্তা করলে তার সাথে এই ক্যালসিফিকেশনটা কিন্তু পুরোপুরি করেসপন্ড করে। সেকেন্ড ইমেজটাতেও আমরা দেখছি কিছু ক্যালসিফিকেশন। এটা D12 লাম্বার 12 ভার্টেব্রার একটু লোয়ার পার্টে, মাঝখানে কিছু নেই, আবার ডিসকালে গিয়ে আবার কিছু ক্যালসিফিকেশন পাচ্ছি। মানে এখানে তার হেড অ্যান্ড আনসিনেট প্রসেসে কিছু ক্যালসিফিকেশন আছে ডাক্টের ভেতরে, বাকিটা মেইনলি টেইল রিজিয়নে আছে। তো এরকম কমপ্লিট পুরোটা জুড়েও থাকতে পারে অথবা যে কোনো একটা জায়গাতেও থাকতে পারে। এখন এই এক্সরে দেখে আমাদের কনফিউশন হতে পারে যে এটাকে আমরা কেন রেনাল ক্যালকুলাস বলবো না। রেনাল ক্যালকুলাস বলবো না কারণ অ্যানাটমিক্যালি কিডনির লোকেশন আমরা জানি যে আরেকটু নিচে থাকে। কিডনির ক্যালসিফিকেশন নরমালি কখনোই এরকম মিড লাইন ক্রস করে রাইট থেকে লেফটে যাবে না। আর যদি আমরা কনফার্ম হওয়ার জন্য এক্সরে ল্যাটারাল ভিউ করি অ্যাবডোমেনের, সেক্ষেত্রে আমরা যেটা পাবো এটা হচ্ছে পেশেন্টের লাম্বার স্পাইন এবং তার অনেক অ্যান্টেরিয়রলি আমরা এই ক্যালসিফিকেশন গুলো পাচ্ছি, কারণ প্যানক্রিয়াসের লোকেশন আমরা জানি ভার্টেব্রাল কলামের অ্যান্টেরিয়রলি, আর কিডনি থাকে ভার্টেব্রাল কলামের দুপাশে মানে প্যারা ভার্টেব্রাল রিজিয়ন। তাহলে রেনাল কোনো ক্যালকুলাস হলে সেটা ভার্টেব্রার উপরে সুপার ইম্পোজ করতো, এতটা অ্যান্টেরিয়রলি থাকতো না। ল্যাটারাল ভিউ সাধারণত করা হয় না, আমি কোরিলেট করার জন্য ইমেজটা দেখালাম, এটা বই থেকে নেওয়া। এরপরে আমরা যে অ্যাবনর্মাল ক্যালসিফিকেশন বা ক্যালকুলারের কথা বলবো সেটা হচ্ছে রেনাল সিস্টেমে, যেটাকে আমরা ইউরোলিথিয়াসিস বলি। কিডনিতে হলে রেনাল ক্যালকুলাস বা নেফ্রোলিথিয়াসিস, ইউরেটারে হলে ইউরেটারিক ক্যালকুলাস বা ইউরেটারোলিথিয়াসিস এবং ইউরিনারি ব্লাডারে হলে সেখানে আমরা ভেসিক্যাল ক্যালকুলাস। আমরা এখানে একটা ডায়াগ্রামেট্রিক পিকচার দেখছি যেখানে জেনিটো ইউরিনারি সিস্টেমে কোথায় কোথায় ক্যালকুলাস ফর্ম হতে পারে তার একটা ছবি দেওয়া হয়েছে।
যে কোনো জায়গাতেই যেখানেই কোনো কারণে ইউরিন স্ট্যাসিস হতে পারে বা জমতে পারে সেখানেই কিন্তু ক্যালকুলাস ফর্মেশনের একটা রিস্ক থাকে। যেমন আমরা যদি কিডনি থেকে শুরু করি, কোনো কারণে যদি আমার ক্যালিসিয়াল অবস্ট্রাকশন থাকে সেক্ষেত্রে ক্যালিসে স্টোন ফর্মেশন হতে পারে। দেন রেনাল পেলভিস নরমালি একটা ক্যাপাসিয়াস স্পেস, এখানে ইউরিন যদি স্ট্যাগনেন্ট হয় এখানে হতে পারে। পেশেন্টের যদি কোনো কারণে রেনাল পেলভিস এবং ইউরেটারের যে জাংশন মানে পেলভি ইউরেটারিক জাংশনে অবস্ট্রাকশন থাকে তাহলে সেই অবস্ট্রাকশনের ঠিক প্রক্সিমালি স্টোন হতে পারে। ইউরেটার অ্যাজ এ হোল একটা ন্যারো স্ট্রাকচার, তো ইউরেটারের লুমেনের ভেতরে ক্যালকুলাস হতে পারে। ভেসিকো ইউরেটারিক জাংশন মানে ইউরেটার যেখানে ইউরিনারি ব্লাডারে ওপেন করছে সেখানেও হতে পারে, ব্লাডারের লুমেনের ভেতরেও হতে পারে। More than 90% of the stones are radiopaque. আমরা বলেছিলাম যে গলস্টোনের ক্ষেত্রে ম্যাক্সিমামই রেডিওলুসেন্ট মানে এক্সরেতে দেখতে পাই না। রেনাল স্টোনের ক্ষেত্রে উল্টো, ম্যাক্সিমাম আর রেডিওপ্যাক আমরা এক্সরেতে দেখতে পাই। কি কি ধরনের স্টোন আছে সেটাও আমরা সবাই জানি, তার মধ্যে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট অ্যান্ড অক্সালেট মিক্স স্টোন, ট্রিপল ফসফেট, সিস্টিন, এই স্টোন গুলো রেডিওপ্যাক মানে এগুলো আমরা এক্সরেতে দেখতে পাবো। রেডিওলুসেন্ট স্টোন হচ্ছে ইউরেট স্টোন, জ্যান্থিন স্টোন, স্ট্রুভাইট স্টোন এবং বিভিন্ন রকম ক্রিস্টালের স্টোন। তো পেশেন্ট যদি রেনাল কলিক বা ইউরেটারি কলিক এরকম কোনো সিমটম নিয়ে আসে, এক্সরেতে যদি আমরা কোনো স্টোন না পাই আমাদের মাথায় চিন্তাটা আসে যে হয়তো রেডিওলুসেন্ট কোনো কম্পোনেন্ট, সেক্ষেত্রে আমরা ফার্দার ইনভেস্টিগেশনে যাই। এক্সরেতে কেমন হবে দেখতে রেনাল স্টোন? They may be single or multiple, dense radiopaque shadows. যদি কিডনিতে হয় সেক্ষেত্রে লোকেশন হবে রাইট অর লেফট রেনাল রিজিয়ন অ্যাট, আমি এখানে ড্যাশ দিয়ে বলেছি ভার্টেব্রাল লেভেল, মানে কত নাম্বার ভার্টেব্রাল লেভেলে স্টোনটা আছে সেটা আমরা ডেসক্রিপশন দেওয়ার সময় বলে দিই। স্টোন যদি রেনাল পেলভিসে হয় সেটার একটা স্পেসিফিক শেপ আছে যেটাকে আমরা স্ট্যাগ হর্ন শেপ বলি। স্ট্যাগ এক ধরনের হরিণ, সেই হরিণের শিংয়ের সাথে মিল রেখে এটার নাম স্ট্যাগ হর্ন, আমরা ছবি দেখব। যদি ইউরেটারিক স্টোন হয় আমরা ডেসক্রিপশনে লিখি অ্যালং দ্য কোর্স অফ রাইট অর লেফট ইউরেটার অ্যাট দ্য লেভেল অফ, আবারও এখানে কত নম্বর ভার্টেব্রা সেটা বলে দেওয়া হয়। ভেসিক্যাল ক্যালকুলাস বা ইউরিনারি ব্লাডারের স্টোন পেলভিক ক্যাভিটিতে থাকবে। ব্লাডার যেহেতু মিড লাইনে থাকে এই ক্যালকুলাসও মিড লাইন ইন লোকেশন হবে এবং মেবি ল্যামিনেটেড। ল্যামিনেটেড কেন হয়? যেখানে ইউরিন জমে থাকতে পারে সেখানেই স্টোনটা মাল্টিপল লেয়ারে জমে, প্রথমে একটা ছোট ক্রিস্টালের মতো, তার বাইরে একটা লেয়ার, তার বাইরে একটা লেয়ার, এবং এই অল্টারনেট লেয়ার গুলোর মাঝখানে নাইট্রোজেন জমতে পারে, তখন আমরা অল্টারনেট সাদা কালো একটা চেহারা পাই, এটাকে আমরা ল্যামিনেটেড। ব্লাডারের স্টোন গুলো টিপিক্যালি ল্যামিনেটেড হয়, তবে রেনাল পেলভিসেও আমরা ল্যামিনেটেড স্টোন পেতে পারি। এখানে আমরা একটা এক্সরে দেখতে পাচ্ছি। এখানে একটা কথা বলতে চাই যে এ ধরনের এক্সরে দেখলে আমরা এক্সরে অ্যাবডোমেন বলবো না এক্সরে কেইউবি রিজিয়ন বলবো সেটা নিয়ে আমাদের একটু কনফিউশন হয়। এক্সরে অ্যাবডোমেনের ক্ষেত্রে যেটা করা হয় অতি অবশ্যই বোথ অফ ডোম অফ ডায়াফ্রাম ইনক্লুড করা হয়, ডায়াফ্রামের ডোম ইনক্লুড না করলে সেটা কমপ্লিট অ্যাবডোমিনাল এক্সরে হবে না, এবং লোয়ার লিমিট হবে অবশ্যই আপার বর্ডার অফ সিম্ফাইসিস পিউবিস পর্যন্ত, এবং ল্যাটারাল অ্যাবডোমিনাল ওয়াল অবশ্যই কমপ্লিটলি দেখা যেতে হবে, ওটা অ্যাবডোমেনের ক্ষেত্রে। অনেক সময় আমরা ক্লিনিক্যালি যখন সাসপেক্ট করি বা আমাদেরকে ক্লিনিশিয়ান অ্যাডভাইস করেন যে কেইউবি রিজিয়নের এক্সরে করতে, তখন আমরা এ ধরনের একটা এক্সরে করি। কেইউবি মানে কিডনি, ইউরেটার অ্যান্ড ব্লাডার। তখন যেটা করা হয় পেশেন্টের আননেসেসারি রেডিয়েশন কমানোর জন্য কিডনির আপার লিমিট পর্যন্ত উপরে নেওয়া হয় এবং নিচে সিম্ফাইসিস পিউবিসের লোয়ার বর্ডার পর্যন্ত। এখানে ইমেজটা নেওয়ার সময় আমি একটু ছোট করে নিয়েছি, বাট সিম্ফাইসিস পিউবিসের এখানে আপার বর্ডার দেখা যাচ্ছে, আইডিয়ালি লোয়ার বর্ডার পর্যন্ত অবশ্যই নিতে হবে। এবং আমরা পেশেন্টের রেডিয়েশন ডোজ কমানোর জন্য ল্যাটারাল অ্যাবডোমিনাল ওয়াল কমপ্লিটলি নেই না, আরেকটু মাঝখান পর্যন্ত নিয়ে আসি।
এটাকে একটা কেইউবি এক্স-রে বলছি আমরা। এখন নর্মাল রেনাল শ্যাডো বা নর্মাল রেনাল রিজিয়ন কোনটা? আমরা কিডনির লোকেশন পড়ার সময় অ্যানাটমিতে পড়েছি যে প্রত্যেকটা কিডনি মোটামুটি 12 থোরাসিক থেকে হাইয়েস্ট নাম্বার 3 লেভেল পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। ইন্সপিরেশন এবং এক্সপিরেশন মিলিয়ে বলছি। ইন্সপিরেশনের সময় একটু নিচের দিকে নামবে, এক্সপিরেশনের সময় আরেকটু উপরে উঠে যাবে। এবং কিডনির আপার পোল থাকে মিডিয়ালি বা টুয়ার্ডস মিড লাইন, লোয়ার পোল থাকে একটু দূরে। এখানে যদি আমরা দেখি, আমরা কিডনির নর্মাল একটা কিডনির চেহারা দেখতে পাচ্ছি। নর্মাল এক্স-রে কেইউবিতে কিডনি দেখতে একদম কিডনির যে নর্মাল শেপ বা রেনিফর্ম শেপ সেরকম একটা ওপাসিটি পাওয়া যায়। এবং কিডনির নর্মাল লেন্থও আমরা মাপতে পারি। আমরা বলি যে 3 ভার্টেব্রা, 3.5 ভার্টেব্রা এন্ড দ্য ডিস্ক ইন বিটুইন দেম, মানে 3.5টা লাম্বার ভার্টেব্রা এবং তার মাঝখানে ডিস্কের যে লেন্থ, সেই লেন্থ বরাবর হবে হচ্ছে কিডনি লেন্থ। এটা আমরা ভার্টেব্রাল লেন্থ বলছি, কিডনির লেন্থ 10 to 12 সেন্টিমিটার বা 10 to 11.5 সেন্টিমিটার এরকম বলছি না। কারণ একটা শর্ট স্ট্যাচার বা যে একটা খাটো মানুষ, তার কিডনির লেন্থ হবে তার 3.5 ভার্টেব্রা এবং মাঝখানে ডিস্কের সমান। যে একজন টল পার্সন, তার কিডনির লেন্থ হবে সেই পার্সনের 3.5 ভার্টেব্রা বা তার ডিস্কের সমান। তো আমরা নর্মাল স্কেল ধরে মেজারমেন্টের চেয়ে রেডিওলজিতে এই মেজারমেন্টটা ইউজ করি। এটা আমার রাইট রেনাল শ্যাডো, এটা লেফট রেনাল শ্যাডো। এখানে যেটা দেখতে পাচ্ছি দুপাশে দুটো সোয়াস শ্যাডো। এখন দুই পাশ যদি আমরা কম্পেয়ার করি, এখানে দেখতে পাচ্ছি লেফট রেনাল শ্যাডো যেখানে আছে সেখানে একটা ওভাল ডেন্স রেডিওপ্যাক স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। এবং এটার লেভেল যদি আমরা মাপি 5, 4, 3, নাম্বার 3 এবং নাম্বার 4 ভার্টেব্রার মাঝখানের যে ডিস্ক, সেই ডিস্ক বরাবর এটা আছে। তো এটা একটা লেফট রেনাল ক্যালকুলাসের চেহারা। এখানে আমরা স্ট্যাগহর্ন ক্যালকুলাসের ছবি দেখছি। আবারও লেফট রেনাল শ্যাডোতে আমরা এখানে একটা ইরেগুলার ডেন্স রেডিওপ্যাক শ্যাডো দেখতে পাচ্ছি, যেখান থেকে মনে হচ্ছে ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়েছে, হরিণের শিং এর মতো দেখতে। এটা কেন হয়েছে? এই জায়গাটাতে আসলে রেনাল পেলভিসে ক্যালসিফিকেশন বা ক্যালকুলাস হয়েছে। এরপর সেখান থেকে মেজর এবং মাইনর ক্যালিক্স ধরে ধরে এই স্টোনটা বড় হয়েছে। এজন্য এটাকে দেখে মনে হচ্ছে ব্রাঞ্চের মতো। এটাকে আমরা বলি স্ট্যাগহর্ন ক্যালকুলাস। এটাও খুব কমনলি পাওয়া যায়। এবং এটার ভার্টেব্রাল লেভেলটা যদি আমরা দেখি 5, 4, 3, 2, 1, এটা মোটামুটি 12 থোরাসিক ভার্টেব্রার লোয়ার লেভেল থেকে সেকেন্ড লাম্বার ভার্টেব্রা পর্যন্ত এক্সটেন্ড করেছে, লেফট কিডনির লেভেলে আছে। এরপরে আমরা ইউরেটারিক ক্যালকুলাস চিন্তা করি। ইউরেটারের কোর্স যদি আমাদের মনে থাকে, ইউরেটার কিন্তু এক্সটেন্ড করে হচ্ছে at the level of অথবা along transverse process of the lumbar vertebra। মানে আমরা যদি এক্স-রেতে লাম্বার ভার্টেব্রার ট্রান্সভার্স প্রসেস গুলো দেখি, এদের টিপ বরাবর আমাদের ইউরেটারের কোর্সটা আমরা কল্পনা করতে পারি। তাহলে ইউরেটারিক ক্যালকুলাস এই লাইন বরাবর কোথাও থাকবে। তো আমরা দেখছি যে এখানে এক্স-রেটা লোয়ার পার্টে আমরা একটা ওপাসিটি দেখতে পাচ্ছি, ফেইন্ট রেডিওপ্যাক শ্যাডো, যেটা আমরা ব্ল্যাক একটা অ্যারো দিয়ে মার্ক করেছি। এবং এটার লোকেশন হচ্ছে L4, L5 ভার্টেব্রার ডিস্কের লেভেলে, কিন্তু এটা ট্রান্সভার্স প্রসেসের সাথে এক লাইনেই আছে। তো এটা আমাদের সাসপেক্টেড লেফট ইউরেটারিক ক্যালকুলাস। এখানে একটা এক্সট্রা আমরা স্ট্রাকচার বা টিউবের মতো দেখতে পাচ্ছি। এটা আসলে এই ইউরেটারিক ক্যালকুলাসের জন্য এই পেশেন্টের ইউরেটার দিয়ে আর ইউরিন পাস করতে পারছিল না, হাইড্রোনেফ্রোসিস হয়েছিল। এবং সেই হাইড্রোনেফ্রোসিস রিলিফ করার জন্য বা অতিরিক্ত ইউরিন যে জমে আছে সেটা ড্রেন করার জন্য তাকে বাইরে থেকে একটা টিউব দেয়া হয়েছিল রেনাল পেলভিস, যাতে সেখান থেকে ইউরিনটা
বাইরে বের করে নিয়ে আসা যায়। রাইটে আমরা একটা এক্সরে পেলভিস দেখছি। এই এক্সরে পেলভিসে পেলভিক ক্যাভিটির মধ্যে আমরা একটা লার্জ ডেন্স রেডিওপ্যাক শ্যাডো দেখতে পাচ্ছি। আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি, আউটার লেয়ারটা খুব সাদা বা ডেন্স, ইনার লেয়ারটা একটু কম, তারপরে আবার অনেক সাদা, মানে মাল্টিপল লেয়ার আছে, বা এটাই হচ্ছে টিপিক্যাল ল্যামিনেটেড অ্যাপিয়ারেন্স অফ ভেসিক্যাল ক্যালকুলাস। নেক্সটে আমরা লেফটে আরেকটা এক্সরে অ্যাবডোমেন দেখছি, এক্সরে কেইউবি দেখছি। এখানে আমরা যদি খেয়াল করি, পেলভিক ক্যাভিটির রাইট সাইডে ইস্টিয়াল স্পাইনের লেভেলে আমরা একটা রেডিওপ্যাক স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আমরা যদি ইউরেটারের কোর্স চিন্তা করি, তাহলে আমাদের মনে আছে যে ইউরেটার যখন পেলভিক ক্যাভিটিতে আসে, ইস্টিয়াল স্পাইনের লেভেলে সে ভার্টিক্যাল থেকে তার অবলিক কোর্সটা নেয় এবং তারপরে সে ব্লাডারে এন্টার করে। তো আমরা যদি ইস্টিয়াল স্পাইনের লেভেলে রাইট অর লেফট সাইডে এরকম কোনো ক্যালকুলাস পাই, তাহলে আমাদের মাথায় আসবে পসিবিলিটি অফ ক্যালকুলাস এট ভেসিকো ইউরেটারিক জাংশন। এটা রাইট ভেসিকো ইউরেটারিক জাংশন ক্যালকুলাস। এখন ডে টু ডে প্র্যাকটিসে আরেকটা স্ট্রাকচার বা আরেকটা নাম হয়তো আপনারা দেখবেন, সেটা হচ্ছে ফ্লেবোলিথ। তো অনেক সময় এরকম স্ট্রাকচার এক্সরেতে আসে, কিন্তু আমরা ভেসিকো ইউরেটারিক জাংশন ক্যালকুলাস না বলে ফ্লেবোলিথ বলি। কনফিউশন লাগতেই পারে, ফ্লেবোলিথটা কি, কেন একটাকে আমি ক্যালকুলাস বলছি, কেন আরেকটাকে ফ্লেবোলিথ। তো আমরা রাইটের পেলভিস এক্সরেটা দেখি। এখানে দেখছি আমরা দুপাশেই ইস্টিয়াল স্পাইনের লেভেল এবং তার নিচে এমনকি আমরা পিউবিস বোনের সুপারইম্পোজ করেও দেখতে পাচ্ছি মাল্টিপল রাউন্ডেড অ্যান্ড ইরেগুলার রেডিওপ্যাক শ্যাডো, এবং ভালো মতো দেখলে সেগুলোর ভেতরে সেন্ট্রাল লুসেন্সি আছে। দুপাশে যদিও সংখ্যা ইকুয়াল না, তারপরও দুপাশেই আছে। এগুলো আসলে পেলভিক ভেইনের ভেতরে ক্যালসিফিকেশন হয়েছে। ফ্লেবো মানে ভেইন, তো ভেইনের ভেতরে যখন ক্যালসিফিকেশন হয় তখন আমরা সেটাকে ফ্লেবোলিথ বলি। নর্মালি এল্ডারলি পার্সনের স্মল নাম্বার অফ ফ্লেবোলিথ থাকতেই পারে। কেন এটাকে ফ্লেবোলিথ বলছি, কেন এটাকে ভেসিকো ইউরেটারিক ক্যালকুলাস বলছি? ফ্লেবোলিথ যেহেতু এটা একটা এজ রিলেটেড প্রসেসে নরমালি হতে পারে, এটা ইউজুয়ালি বাইল্যাটারাল হবে, এবং ফ্লেবোলিথের ভেতরে একটা সেন্ট্রাল লুসেন্সি থাকবে। আমরা যদি ভেইনের স্ট্রাকচারটা চিন্তা করি, সেন্ট্রাল যেখানে অংশ দিয়ে ব্লাড যেতে পারছে সেই অংশটা লুসেন্ট থাকবে, এবং পেরিফেরালি যেখানে ক্যালসিফিকেশন হয়েছে সেই অংশটা সাদা দেখা যাবে। কিন্তু ভেসিকো ইউরেটারিক জাংশন ক্যালকুলাস ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয়, কারণ কোনো বিশেষ প্যাথোলজি না থাকলে বাইল্যাটারাল ভেসিকো ইউরেটারিক জাংশন ক্যালকুলাস আনকমন, এবং এটার ভেতরে সেন্ট্রাল লুসেন্সি থাকবে না। এগুলো দিয়ে আমরা আলাদা করতে পারি যেটা ভেসিকো ইউরেটারিক জাংশন ক্যালকুলাস নাকি ফ্লেবোলিথ। আমাদের অ্যাবনর্মাল ক্যালসিফিকেশনও কভার হয়ে গেল, পলিলিথিয়াসিস, প্যানক্রিয়াটিকোলিথিয়াসিস এবং ইউরোলিথিয়াসিস। আমাদের যদি এরপরও এক্সরে দেখার পরও কোনো কনফিউশন থাকে, আমরা অবশ্যই নেক্সট স্টেপে যাই। যেমন আমরা আলট্রাসোনোগ্রাম করি, আমরা আইভিইউ বা ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি করি, আমরা সিটি বা এমআর ইউরোগ্রাম করি, করে আমরা ক্যালকুলাসের লোকেশন সম্পর্কে নিশ্চিত হই। এরপর যে প্যাথোলজিটা আমরা এক্সরে অ্যাবডোমেনে পাই সেটা হচ্ছে অ্যাসাইটিস। যদিও অ্যাসাইটিসের খুব বেশি রেডিওলজিক্যাল সাইন নেই, তারপরও যেগুলো আছে সেগুলো আমরা একটু বলে যাব। অ্যাসাইটিস মিন্স কালেকশন অফ ফ্লুইড ইন পেরিটোনিয়াল ক্যাভিটি। এক্সরেতে আমরা কিছু ডাইরেক্ট সাইন পাই, কিছু ইনডাইরেক্ট সাইন পাই। ডাইরেক্ট সাইন কি? Lateral leverage is medially displaced from adjacent lateral thoracoabdominal wall. মানে নরমালি ল্যাটারাল লিভার এইচ ল্যাটারাল অ্যাবডোমিনাল ওয়ালের সাথে প্রায় লেগে থাকে, মাঝখানে কোনো গ্যাপ থাকে না। কিন্তু যদি অ্যাসাইটিস হয়, মাঝখানের ওই স্পেসটায় ফ্লুইড জমবে এবং সেই ফ্লুইডের কারণে লিভারের ল্যাটারাল এজ
রাইট ল্যাটারাল থোরাকো অ্যাবডোমিনাল ওয়াল থেকে সরে আসবে। অবলিটারেশন অফ দ্য হেপাটিক অ্যাঙ্গেল, লিভারের নর্মাল যে ইনফিরিয়র অ্যাঙ্গেল আমরা এক্সরেতে দেখতে পাই সেটা দেখতে পাবো না। In pelvis, fluid produces symmetric densities on both sides of urinary bladder. এটা খুব একটা কমন না, আমরা থিওরিটিক্যালি যদিও পড়েছি, আমি এক্সরেতে তেমন একটা পাইনি। Medial displacement of cecum and ascending colon and lateral displacement of properitoneal fat line. ফ্লুইড জমার কারণে সিকাম এবং অ্যাসেন্ডিং কোলন নরমালি যেখানে থাকার কথা তার চেয়ে মিডিয়ালি সরে আসবে এবং প্রোপেরিটোনিয়াল ফ্যাট লাইন আরো ল্যাটারালি বা বাইরের দিকে চলে যাবে। আমরা ইমেজ দেখি। তার আগে ইনডাইরেক্ট সাইন কিছু থাকতে পারে যেগুলো আমরা আসলে সবচেয়ে বেশি পাই। ডিফিউজ অ্যাবডোমিনাল হেজিনেস, মানে নর্মাল এক্সরে অ্যাবডোমেনে আমি যেরকম রেনাল শ্যাডো, হেপাটিক শ্যাডো, বাওয়েল শ্যাডো, ভার্টেব্রাল কলাম দেখতে পাই, অ্যাসাইটিস থাকলে কিছু দেখতে পারবো না, একটা ডিফিউজ একটা সাদা অ্যাপিয়ারেন্স হবে। বালজিং অফ দ্য ফ্ল্যাঙ্ক, নরমালি অ্যাবডোমেনে ফ্ল্যাঙ্ক রিজিয়ন থাকে কনকেভ, কিন্তু ফ্লুইড জমা হলে ফ্ল্যাঙ্ক গুলো বালজড বা কনভেক্স আউটওয়ার্ড হয়ে যাবে। ইনডিস্টিংক্ট সোয়াস মার্জিন, আমরা নরমাল যে সোয়াস শ্যাডো দেখতে পেতাম এক্সরেতে সেগুলো দেখতে পারবো না। পুয়ার ডেফিনিশন অফ ইন্ট্রাঅ্যাবডোমিনাল অর্গানস, separation of small bowel loops, centralization of floating gas containing small bowel, and in X-ray chest elevated domes of diaphragm. অনেক বেশি অ্যাসাইটিস যখন হয় সেই পানির চাপে ডায়াফ্রামের বোথ ডোম এলিভেটেড হতে থাকে। আমরা একটা একটা করে এক্সরে দেখি। লেফটে আমরা একটা নরমাল এক্সরে অ্যাবডোমেন সুপাইন দেখতে পাচ্ছি। এটা লিভার শ্যাডো, এটা লিভারের ল্যাটারাল বর্ডার, এটা ইনফিরিয়র অ্যাঙ্গেল, এটা ইনফিরিয়র বর্ডার। লিভারের ল্যাটারাল বর্ডার এবং অ্যাবডোমিনাল ওয়ালের মাঝখানে আমরা একটা থিন কালো লাইন বা লুসেন্ট লাইন দেখতে পাচ্ছি। আমরা আগেই বলেছিলাম এটা প্রোপেরিটোনিয়াল ফ্যাট লাইন, মানে পেরিটোনিয়ামের প্যারাইটাল লেয়ারের ঠিক বাইরেই যে এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাট থাকে সেই ফ্যাট লাইন। স্টমাক শ্যাডো, স্প্লিন, লার্জ বাওয়েল লুপ, এখানে যেমন সিগময়েড কোলন এবং রেকটামেও গ্যাস আছে। আমরা ভার্টেব্রাল কলাম দেখতে পাচ্ছি। রাইটে আমরা একটা এক্সরে দেখছি যার অ্যাসাইটিস আছে। এখানে আমরা কি দেখছি, নরমালি ফ্ল্যাঙ্ক থাকে কনকেভ, এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাঙ্ক ফুল হয়ে গেছে আর কিছুদিন গেলেই হয়তো আনট্রিটেড কেস থাকলে বাইরের দিকে বাল্জ করবে। প্রোপেরিটোনিয়াল ফ্যাট লাইনের চেহারাটা এখানে দেখি, এখানে এটাও ইনওয়ার্ড কনকেভ, এখানে কিন্তু প্রোপেরিটোনিয়াল ফ্যাট লাইন বাইরের দিকে বাল্জ হয়ে গেছে, ফ্লুইডের কারণে এটা হয়েছে। আমরা এখানে আলাদা করে লিভার শ্যাডো দেখতে পাচ্ছি না, ফান্ডিক গ্যাস কোনটা আলাদা করে বুঝতে পারছি না। এখানে ভার্টেব্রা যত ভালো দেখা যাচ্ছে এখানে তত ভালো দেখা যাচ্ছে না। স্মল বাওয়েল লুপ গুলো সেন্ট্রালি থাকার কথা, সেগুলো ছড়িয়ে ছড়িয়ে গেছে এবং লার্জ বাওয়েল লুপ আমরা ভালো দেখতেই পাচ্ছি। তো একটা অ্যাসাইটিস পেশেন্ট আমাদের কাছে এরকম আসতে পারে। এক্সরে অ্যাবডোমেনের লাস্ট পার্টে আমি চলে এসেছি। লাস্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে খুবই কমন ফাইন্ডিং আমরা পাই, সেটা হচ্ছে হেপাটোমেগালি। রেডিওলজিক্যাল ফাইন্ডিং মানে এক্সরেতে হেপাটোমেগালি আমরা কি পাবো? In adults, extension of right lobe inferior to the lower pole of right kidney. আমরা আগের এক্সরেটা যদি দেখি, এটা আমার ইনফিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য লিভার, রাইট লোবের লোয়ার মোস্ট পার্ট। নরমালি এটা কখনোই আমার রেনাল শ্যাডোর নিচে নামবে না, কিন্তু যদি আমরা কোনো অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে পাই যে সেই ইনফিরিয়র অ্যাঙ্গেল রাইট রেনাল শ্যাডোর লোয়ার পোলের নিচে নেমে গেছে, তাহলে আমরা ধরে নেব সেই পেশেন্টের লিভার এনলার্জ। বাচ্চাদের ক্ষেত্রে একটু আলাদা, বাচ্চাদের লিভার অ্যাডাল্টের তুলনায় একটু বড় থাকে, তাদের ক্ষেত্রে মেজারমেন্ট হচ্ছে এক্সটেনশন অফ দ্য রাইট লোব আপ টু দ্য লেভেল অফ আইলিয়াক ব্লেড। যদি আমরা একটা পেডিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে ইনফিরিয়র অ্যাঙ্গেল এই আইলিয়াক ব্লেডের লেভেল পর্যন্ত বা তার নিচে পাই,
তখন আমরা হেপাটোমেগালি বলবো। ডিসপ্লেসমেন্ট অফ দ্য বাওয়েল ইনফিরিয়রলি, লিভারের ঠিক নিচে এখানেই আমার থাকে হেপাটিক ফ্লেক্সার, এটা অ্যাসেন্ডিং কোলন এবং এখান থেকে ট্রান্সভার্স কোলন শুরু হয়। ন্যাচারালি লিভার যত বড় হবে এই লার্জ বাওয়েল লুপটাকে সে নিচের দিকে পুশ করে দেবে, এটাই বলা হয়েছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য বাওয়েল ইনফিরিয়র। এখন আমরা কিছু এক্সরে দেখি। লেফটে আমরা একটা এক্সরে অ্যাবডোমেন দেখতে পাচ্ছি। এখানে লিভারের যে ইনফিরিয়র মার্জিন সেটা আইলিয়াক ব্লেড পর্যন্ত চলে এসেছে। এটা একটা অ্যাডাল্ট পেশেন্টের এক্সরে। অ্যাডাল্টের ক্ষেত্রে আরেকটু উপরে থাকলেই আমরা মানে রেনাল শ্যাডোর লোয়ার বর্ডার ক্রস করলেই আমরা হেপাটোমেগালি বলতে পারতাম, কিন্তু এখানে আরো বড় আইলিয়াক ব্লেড পর্যন্ত চলে এসেছে এবং হেপাটিক ফ্লেক্সারকে তার সাথে সাথে ইনফিরিয়রলি পুশ করে দিয়েছে। রাইটে আমরা দেখতে পাচ্ছি আরেকটা পেশেন্টের। এই পেশেন্টটা পোস্ট অপারেটিভ, কারণ তার বিভিন্ন সুচার মার্কিং দেখা যাচ্ছে। তার লিভারে মেটাস্টেসিস ছিল, যেই কারণে লিভার এনলার্জড হয়ে মিডলাইন ক্রস করে এরকম একটা ওপাসিটি তৈরি করেছে। এই পুরোটাই আসলে এই পেশেন্টের লিভার ছিল এবং তার প্রেসারের কারণে বাওয়েল লুপ নিচের দিকে ডিসপ্লেস হয়ে গেছে। তো এই ছিল আমাদের এক্সরে অ্যাবডোমেন সম্পর্কে কমন যে ফাইন্ডিং গুলো আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম সেগুলো দেখানো হয়েছে। এরপরে আমি আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে মিসেলেনিয়াস এক্সরে। মিসেলেনিয়াস এক্সরে মানে এতদিন পর্যন্ত আমি এক একটা অর্গান বা সিস্টেম ধরে ধরে এক্সরে দেখিয়েছি। আমাদের এক্সরে অংশের প্রায় শেষ দিকে আমরা পৌঁছে গেছি। এখন এখানে হোল বডির বাকি যে অংশগুলো আছে মানে হেড নেক রিজিয়ন, স্পাইন রিজিয়ন, বোনস এন্ড জয়েন্টস রিজিয়ন, এগুলো নিয়ে আমরা খুবই বেসিক কিছু আলোচনা করব। এগুলো নিয়ে ডিটেইল আমাদের দরকার নেই, কারণ ডিটেইল আলোচনা লাগে ওই সাবজেক্টে স্পেশালিস্ট, নাক কান গলা বিশেষজ্ঞের নাক কান গলা অংশের ডিটেইল আলোচনা দরকার। তারপরে অর্থোপেডিক্স বা যারা রিউম্যাটোলজিস্ট তাদের জয়েন্ট নিয়ে ডিটেইল আলোচনা দরকার। আমাদের অত ডিটেইল আমরা বেসিক লেভেলে করব না, আমরা একদম জেনারেল কিছু আইডিয়া নেব এবং একদম কমন কিছু প্যাথোলজি আমরা দেখব। তো এই মিসেলেনিয়াস এক্সরের মধ্যে আমরা যেগুলো দেখব, হেড রিজিয়নে আমরা কমনলি করি এক্সরে স্কাল, পোস্টেরো অ্যান্টেরিয়র এন্ড ল্যাটারাল ভিউস, এক্সরে প্যারানাসাল সাইনাসেস, অক্সিপিটো মেন্টাল ভিউ। এই এক্সরে আমরা কমনলি কিন্তু পাই। আমরা নেকের এক্সরে দেখব, নেক রিজিয়নে এক্সরে সফট টিস্যু নেক, ল্যাটারাল ভিউ বা এক্সরে ন্যাসোফ্যারিংস। আমরা সার্ভাইকাল, ডরসাল এবং লাম্বার স্পাইন নরমাল কিছু এক্সরে দেখব। এরপরে আমরা কমন কিছু প্যাথোলজি পাবো যেটা হসপিটালে হয়তো ভর্তি থাকে না, কিন্তু যারা জেনারেল প্র্যাকটিস করেন এরকম এক্সরে আপনারা চেম্বারে প্রায় পাবেন। আমাদের রিলেটিভরাও অনেক সময় এরকম এক্সরে রিপোর্ট নিয়ে আমাদের কাছে আসেন। তার মধ্যে অস্টিও আর্থ্রোসিস আমরা দেখব। একটা ফ্র্যাকচার কমনলি এক্সরেতে দেখতে কি রকম বা কি কি পয়েন্ট আমরা খেয়াল করি সেটা দেখব। অ্যাজ এ হোল ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়ার এক্সরে ফিচার আমরা দেখব, হোল বডিতে সে কি কি ফিচার নিয়ে আসবে। এক্সাম্পল হবে থ্যালাসেমিয়া। আমরা মাল্টিপল মাইলোমার কিছু এক্সরে দেখব। অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস খুবই ইম্পর্টেন্ট একটা ডায়াগনোসিস, অ্যাজ এ হোল এটার এক্সরে দেখব। লাস্টলি two very important pediatric diseases, rickets and scurvy, এই দুটোর এক্সরে দেখব। এগুলো কভার করলে আমাদের এক্সরে শেষ হয়ে যাবে। আজকে সম্ভব হবে না, আজকে আমরা যতদূর সম্ভব কভার করার চেষ্টা করি। হেড নেক রিজিয়ন দিয়ে শুরু করছি। সবচেয়ে কমন যে এক্সরেটা হেড নেক রিজিয়নে আমরা ডে টু ডে লাইফে পাই সেটা হচ্ছে পিএনএস। আমাদের রিলেটিভরা, আমাদের পেশেন্টরা আমাদের কাছে প্রায় পিএনএস এক্সরে নিয়ে আসেন। যে কোনো সময় রোগী যদি সাইনোসাইটিসের কোনো রকম লক্ষণ নিয়ে যায় তাহলে কমনলি পিএনএস এর এক্সরে দেওয়া হয়। যদিও বাইরের দেশগুলোতে এখন এক্সরে পিএনএস এর চেয়ে সিটি পিএনএস এর কদর বা ডিমান্ড অনেক বেশি, আমাদের দেশে এখনো অ্যাভেলেবিলিটি এবং
পেশেন্টের রেডিয়েশন এক্সপোজার, পেশেন্টের কতটুকু এফোর্ড করতে পারবে সবকিছু চিন্তা করে আমরা এখনো এক্সরে পিএনএস, ওএম ভিউ বা অক্সিপিটোমেন্টাল ভিউ ইউজ করি। পেশেন্টের পজিশনটা এরকম থাকে, তার মুখের সামনে ফিল্ডটা থাকে, পেছন থেকে এক্সরে আসে এবং পেশেন্ট হা করে থাকে। নর্মাল একটা পিএনএস এর এক্সরে দেখতে এরকম। রাইটে আমি নর্মাল পিএনএস এর এক্সরে দেখাচ্ছি, এখানে নর্মাল স্ট্রাকচার গুলো আমরা দেখছি। এটা হচ্ছে পেশেন্টের নেজাল ক্যাভিটি, এটা ল্যাটারাল নেজাল ওয়াল, মাঝখানে থাকছে নেজাল সেপ্টাম। নেজাল সেপ্টাম নরমালি একদম স্ট্রেইট ইন মিডলাইন থাকে অথবা মাইল্ডলি ডেভিয়েটেড টু রাইট অর লেফট থাকতে পারে। নেজাল ক্যাভিটি এই সেপ্টাম এবং ল্যাটারাল নেজাল ওয়ালের মাঝখানে যে লুসেন্ট এরিয়া দেখা যাচ্ছে, এটা রাইট নেজাল ক্যাভিটি এবং এটা লেফট নেজাল ক্যাভিটি, এবং এগুলোর ভেতরে সেপ্টামের দুই পাশে আমরা কিছু ওপাসিটি দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে পেশেন্টের নেজাল কঙ্কা বা টার্বিনেটের জন্য তৈরি হয়েছে। এরপরে নেজাল ক্যাভিটির দুই পাশে আমি পিরামিড শেপ দুটো লুসেন্ট স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই দুটো হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, রাইট ম্যাক্সিলারি সাইনাস, লেফট ম্যাক্সিলারি সাইনাস। এরপরে আপার পার্ট অফ নোজ এবং এটা রাইট অরবিট, এই দুটোর মাঝখানে আমরা ছোট ছোট কিছু লুসেন্ট স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এথময়েডাল এয়ার সেল। অ্যানাটমির সাথে মিল রেখে এক্সরে গুলো মিলানোর চেষ্টা করবেন, তাহলে ইজি হবে। রাইট অরবিট এবং আপার রাইট নোজের মাঝখানে এথময়েডাল এয়ার সেল, লেফট অরবিট এবং লেফট আপার নোজের মাঝখানে লেফট এথময়েডাল এয়ার সেল, এবং একদম উপরে দুপাশে ব্রাঞ্চ বা আঙুরের থোকার মতো লাগছে দেখতে যে স্ট্রাকচার গুলো, এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল সাইনাস। ফ্রন্টাল সাইনাস দুই পাশে এরকম নরমালি সিমেট্রিক্যাল নাও থাকতে পারে, অ্যাসিমেট্রিক্যালও থাকতে পারে। লাস্টলি পেশেন্টের হা করা মুখের ভেতর দিয়ে আমরা আরেকটা যে লুসেন্ট স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্ফেনয়েডাল সাইনাস। পেশেন্টের পজিশনটা দেখেন, সে মাথা পিছন দিকে হেলিয়ে রেখেছে, এজন্য তার হা করা মুখের লেভেলে তার স্ফেনয়েড সাইনাসের লেভেলটা চলে এসেছে। মুখ বন্ধ করে রাখলে আমরা এই এক্সরেতে স্ফেনয়েড সাইনাস দেখতে পারতাম না। নর্মাল অ্যাপিয়ারেন্সটা আমরা মনে রাখি যে বোনসের সাথে যদি কম্পেয়ার করি, আমার সাইনাস গুলোর ভেতরে এয়ার থাকার কারণে সেগুলো লুসেন্ট দেখা যায়। এই লুসেন্সি যদি কোনো কারণে লস হয়, তখনই আমরা চিন্তা করব যে কোনো প্যাথোলজি আছে। এখন এক্সরে পিএনএস এ আমরা কি কি প্যাথোলজি দেখতে পাই? কমনলি আমরা সাইনোসাইটিস পাই, অ্যাকিউট সাইনোসাইটিস বা ক্রনিক সাইনোসাইটিস। আমরা সাইনাসের ভেতরে বা নেজাল ক্যাভিটিতে পলিপ পাই অর রিটেনশন সিস্ট পাই। ডেভিয়েটেড নেজাল সেপ্টাম থাকতে পারে, হাইপারট্রফিড নেজাল টার্বিনেট পেতে পারি। এছাড়া আনকমনলি আমরা ফ্র্যাকচার বা কোনো মাস লিশন মানে সাইনাসের ভেতরে কার্সিনোমা বা এ জাতীয় কোনো টিউমার পেতে পারি। কমন লিশন গুলো আমরা এক নজর দেখে যাই। অ্যাকিউট সাইনোসাইটিস ক্লিনিক্যাল ফিচার আমরা জানি, এই পেশেন্টের যদি আমরা এক্সরে করি তাহলে আমরা দেখব তার সাইনাসের ভিতরে পানি জমেছে। সেটার ডেসক্রিপশন হবে এরকম: ডেন্স হোমোজেনিয়াস ওপাসিটি উইথ এয়ার ফ্লুইড। আমরা রাইট সাইডে পিএনএস এর এক্সরেটা খেয়াল করি, আবারও নর্মাল স্ট্রাকচার, নেজাল সেপ্টাম, রাইট নেজাল ক্যাভিটি, লেফট নেজাল ক্যাভিটি। এটা আমার নেজাল ল্যাটারাল ওয়াল, এখানে বোন, এখানে সফট টিস্যু ওয়াল, রাইট ম্যাক্সিলারি সাইনাস, লেফট ম্যাক্সিলারি সাইনাস, রাইট এথময়েডাল এয়ার সেলস, লেফট এথময়েডাল এয়ার সেলস, এবং এটা ফ্রন্টাল সাইনাস, এখানে স্ফেনয়েডাল সাইনাস। দুটো ম্যাক্সিলারি সাইনাস আমি যদি কম্পেয়ার করি, লেফট ম্যাক্সিলারি সাইনাসটা পুরোটাই কালো বা লুসেন্ট, কিন্তু রাইটে আমরা নিচের দিকে একটা ডেন্স ওপাসিটি বা সাদা দেখতে পাচ্ছি, যেটা উপরের এয়ারের সাথে একটা এয়ার ফ্লুইড লেভেল তৈরি করেছে। ডেন্স হোমোজেনিয়াস ওপাসিটি উইথ এয়ার ফ্লুইড লেভেল, এটা হচ্ছে অ্যাকিউট রাইট ম্যাক্সিলারি সাইনোসাইটিস। পেশেন্টের যখন অনেকদিন ধরে সাইনোসাইটিস থাকে বা বারবার হতে থাকে, তখন কিন্তু আর এরকম ফ্লুইড থাকে না, যেটা হয় সাইনাসের ভেতরের যে এপিথেলিয়াল লাইনিং সেটা থিকেন্ড হয়ে যায়, ইরেগুলার হয়ে যায়।
তখন আমরা এক্সরেতে কি পাই? মিউকোজাল থিকেনিং অর হেজিনেস। এই পেশেন্টের আমরা পিএনএস এক্সরেটা যদি দেখি, রাইট ম্যাক্সিলারি সাইনাসের ভেতরে কিন্তু এখনো লুসেন্ট আছে, কিন্তু আমরা যদি পেরিফেরিটা দেখি এর ভেতরের ওয়ালটা ঠিক এবং ইরেগুলার। আমরা ফ্রন্টাল সাইনাসের ওয়ালের সাথে কম্পেয়ার করি, এটার ওয়ালটা যেরকম শার্প একটা থিন ওয়াল, রাইট ম্যাক্সিলারি সাইনাসের ওয়ালটা সেরকম নেই, ঠিক এবং ইরেগুলার হয়ে গেছে, কোনো এয়ার ফ্লুইড লেভেল আমরা পাচ্ছি না। এটা একটা ক্রনিক রাইট ম্যাক্সিলারি সাইনোসাইটিস। লেফটে যদি আমরা দেখি, ডেফিনিট মিউকোজাল থিকেনিং বলতে পারছি না, কিন্তু সামান্য অংশ বাদ দিয়ে পুরো সাইনাসটাই সাদা, মানে হেজিনেস ইন লেফট maxillary sinus. So this is a case of bilateral chronic maxillary sinusitis. আমরা অনেক সময় সাইনাসের ভেতরে পলিপ বা রিটেনশন সিস্ট পাই। রিটেনশন সিস্টটা হচ্ছে সাইনাসের এপিথেলিয়ামে নরমাল যে মিউকোজাল গ্ল্যান্ড, ক্রনিক ইরিটেশন বা ইনফ্ল্যামেশনের কারণে ওই গ্ল্যান্ডের মুখ যদি বন্ধ হয়ে যায়, তাহলে ভিতরে হচ্ছে ফ্লুইড জমা হবে এবং সেই ফ্লুইড জমা হয়ে যাওয়ার পরে গ্ল্যান্ডটা ডিস্টেন্ডেড হবে। ডিস্টেন্ডেড হয়ে সেটার যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটাকে আমরা বলি রিটেনশন সিস্ট। এক্সরেতে পলিপ এবং রিটেনশন সিস্ট দেখতে একই রকম। তো আমরা এটার চেহারাটা কেমন দেখতে পাবো? lobulated soft tissue shadow having dome shaped or convex margin. আমরা এক্সরেটা খেয়াল করি, লেফট ম্যাক্সিলারি সাইনাস, এটার পুরোটাই লুসেন্ট এবং আউটলাইনটা বা আউটার ওয়ালটা খুব সুন্দর। আমরা রাইটটা কম্পেয়ার করি, এখানে আমরা একটা ওয়েল ডিফাইন্ড ডেন্স ওপাসিটি বা সফট টিস্যু শ্যাডো দেখতে পাচ্ছি, যার আপার মার্জিনটা হচ্ছে ডোম শেপড বা কনভেক্স। আমার খুব জরুরি একটা কল আসছে, আমি একটু ব্রেক নিচ্ছি, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আমি খুবই দুঃখিত ইন্টারাপশনের জন্য, খুবই জরুরি একটা কল ছিল, রিসিভ না করলে চলতো না, আনপ্রফেশনাল যদিও, তারপরে ইট। তো আমরা যেটা বলছিলাম যে পলিপ অর রিটেনশন সিস্টের চেহারা lobulated soft tissue shadow having dome shaped or convex margin। এরকম একটা স্ট্রাকচার আমরা নেজাল ক্যাভিটির ভেতরেও দেখতে পারি, আনকমনলি অন্যান্য সাইনাসের ভেতরেও দেখতে পারি। এখানে আমরা পেশেন্টের দাঁতের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্রেস। এক্সরেতে এরকম অনেক ফাইন্ডিংই পাওয়া যায়। নেক্সট আমরা কমনলি যে ফাইন্ডিংটা পাই পিএনএস এ, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। আমরা বলেছি নেজাল সেপ্টাম নরমালি মিড লাইনে থাকতে পারে একদম স্ট্রেট, অথবা সামান্য একটু রাইটে বা লেফটে ডেভিয়েটেড থাকতে পারে। এই পেশেন্টের আমরা যেটা দেখতে পাচ্ছি, উপর থেকে সেপ্টামটা এসে এরপর টোটালি রাইট সাইডে একটা শার্পলি ডেভিয়েটেড হয়ে আবার মিড লাইনে এসে নিচের দিকে চলে এসেছে, মানে নেজাল সেপ্টাম ইজ ডেভিয়েটেড টুয়ার্ডস রাইট। খুব কমন ফাইন্ডিং, বাচ্চাদের তো প্রায় থাকে, অ্যাডাল্ট পেশেন্টেরও আমরা পাই। এরপর আমরা কমনলি যেটা পাই সেটা হচ্ছে হাইপারট্রফিড ইনফিরিয়র টার্বিনেট। আমাদের যদি অ্যানাটমি মনে থাকে, আমাদের নাকে সুপেরিয়র, মিডল এবং ইনফিরিয়র কঙ্কা আছে, এবং এই কঙ্কার ওপরে মিউকোজাল লাইনিং সহ ওগুলোকে আমরা টার্বিনেট বলি।
তো ক্রনিক ইনফ্ল্যামেশনের কারণে এই টার্বিনেট হাইপারট্রফি হয়ে যেতে পারে এবং বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত তারা নেজাল অবস্ট্রাকশন নিয়ে আসে। এখানে একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন আমি দেখাচ্ছি, যেখানে আমরা দেখছি নেজাল সেপ্টামটা লেফটে ডেভিয়েটেড, তার রাইট সাইডের টার্বিনেটটা হাইপারট্রফি হয়েছে বা বড় হয়ে গেছে, লেফটটা নর্মাল আছে। কমনলি নেজাল সেপ্টাম যেই সাইডে ডেভিয়েটেড হয় তার অপোজিট সাইডে টার্বিনেট হাইপারট্রফি হয়। তবে ডিএনএস ছাড়াও টার্বিনেট হাইপারট্রফি হতে পারে, ইউনিল্যাটারাল বা বাইল্যাটারাল হতে পারে। আমরা টার্বিনেট হাইপারট্রফি কিভাবে বুঝবো? এই এক্সরেটা যদি চিন্তা করি, এখানে যদিও পেশেন্টের সাইনাসের প্যাথোলজি আছে, নেজাল ক্যাভিটি নরমাল, তার নেজাল সেপ্টাম একদম মিড লাইনে এবং তার দুই পাশে নেজাল ক্যাভিটিতে আমরা এয়ার দেখতে পাচ্ছি। যদি আমরা এই নরমাল এয়ার নেজাল ক্যাভিটিতে দেখতে না পাই, এই এয়ার যদি অবলিটারেটেড হয়ে যায়, তাহলেই আমরা ধরে নেব যে পেশেন্টের ইনফিরিয়র টার্বিনেট হাইপারট্রফি। এখানে যে ওপাসিটি দেখতে পাচ্ছি এটা কিন্তু নরমাল টার্বিনেট, এটা হাইপারট্রফিড না, কারণ তার দুই পাশেই আমি এয়ার পাচ্ছি। এখানেও তাই। যদি এই ওপাসিটিটা দিয়ে পুরো নেজাল ক্যাভিটি ভরে যায় এবং আমি এয়ার দেখতে না পাই, তখন আমি সেটাকে বলবো হাইপারট্রফিড ইনফিরিয়র টার্বিনেট। যেমন এই পেশেন্টের ক্ষেত্রে তার নেজাল ক্যাভিটিতে দেখছি আমরা নেজাল সেপ্টাম রাইটে ডেভিয়েটেড, তার রাইট নেজাল ক্যাভিটিতে এখনো কিছুটা এয়ার আছে, লেফট নেজাল ক্যাভিটিতে ল্যাটারাল নেজাল ওয়াল এবং সেপ্টামের মাঝখানে আর এয়ার দেখতে পাচ্ছি না, নিচে সামান্য একটু এবং উপরে ছাড়া মাঝখানের পুরো জায়গাটাই সাদা। এটা হচ্ছে লেফট সাইডের ইনফিরিয়র টার্বিনেট হাইপারট্রফি। অনেক সময় এরকম দেখা গেলেই অনেকে টার্বিনেট হাইপারট্রফি বলতে চায়, বিশেষ করে রেডিওলজি রেসিডেন্টদেরকে বলছি ওটা ওভার ডায়াগনোসিস। যতক্ষণ পর্যন্ত এয়ার কলাম দেখা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা হাইপারট্রফি টার্বিনেট বলি না। আরেকটা ইনসিডেন্টাল ফাইন্ডিং আমরা পিএনএস এক্সরেতে পাই, সেটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস অস্টিওমা। অস্টিওমা একটা বিনাইন বোন টিউমার এবং সাইনাসের ভিতরে খুব কমনলি পাওয়া যায়, ফ্রন্টাল সাইনাসের ভেতরে সবচেয়ে কমন। অনেক সময় আমরা দেখি এক্সরে অ্যাবসলিউটলি নরমাল, কিন্তু সাইনাসের ভেতরে এরকম একটা ওয়েল ডিফাইন্ড একটা ওপাসিটি, যেটা বোনসের ওপাসিটির সমান, একদম সাদা। এটা হচ্ছে অস্টিওমা। ছোট সাইজ থাকলে এগুলো পেশেন্টের কোনো ক্ষতি করে না, আমরা শুধু রিপোর্টে মেনশন করে দেই, এগুলোর কোনো সার্জারি বা অন্য কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই। অনেক পেশেন্টের অনেক বড় থাকে বা মাল্টিপল থাকে এবং সাইনাসের ড্রেনেজকে তারা অবস্ট্রাক্ট করে, তাদের ক্ষেত্রে এগুলোর ফার্দার ম্যানেজমেন্ট দরকার। যেমন রাইটে যে এক্সরেটা দেখতে পাচ্ছি, সেখানে পেশেন্টের ফ্রন্টাল সাইনাস বেশ বড়, কিন্তু তার প্রায় পুরোটাকে অবস্কিউর করে রেখেছে একটা লার্জ অস্টিওমা। এরকম অস্টিওমা যদি থাকে তাহলে দেখা যায় সেটা পেশেন্টের নেজাল সাইনাস অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসতে পারে, তখন সার্জন রাখে তার ম্যানেজমেন্ট। তো প্যারানেজাল সাইনাসের কমন প্যাথোলজি গুলো আমরা দেখে ফেললাম। নেক্সট আমরা কমনলি যে এক্সরেটা পাই সেটা হচ্ছে এক্সরে সফট টিস্যু নেক ল্যাটারাল ভিউ, বা এটাকে অনেক সময় ক্লিনিশিয়ান এভাবেও অ্যাডভাইস দেন, এক্সরে ন্যাজোফ্যারিংস ল্যাটারাল ভিউ। আমি রাইটে আমাদের সেই নিটার্স অ্যাটলাস থেকে ন্যাজোফ্যারিংস এর একটা নরমাল সেকশন নিয়ে এসেছি, কারণ আমার যে এক্সরে ন্যাজোফ্যারিংস ল্যাটারাল ভিউ, এটার সাথে আমরা যদি ইমেজটা মিলিয়ে মিলিয়ে দেখি নরমাল স্ট্রাকচার দেখতে আমাদের সুবিধা হবে। পেশেন্টের পজিশনটা বোঝাই যাচ্ছে যে হা করে থাকবে, ল্যাটারাল সাইড থেকে তার ছবিটা নেওয়া হবে। এখন প্রশ্ন করা যেতে পারে এটা এক্সরে সার্ভাইকাল স্পাইন না কেন, কেন এটাকে আমি ন্যাজোফ্যারিংস বলি? সার্ভাইকাল স্পাইনের এক্সরেতে সফট টিস্যু এত প্রমিনেন্টলি আমরা দেখি না, সেখানে আপার স্কাল এত বেশি নেওয়া হয় না, সেখানে মেইন ফোকাস থাকে সার্ভাইকাল স্পাইন এবং বনি ডিটেইল অনেক ভালো দেখা যায়, হায়ার পেনিট্রেশন দিয়ে ওই এক্সরে গুলো করা হয়। কিন্তু যখন আমরা সফট টিস্যু নেক বলবো তখন আমরা এক্সরে কেভিপিটাকে কমিয়ে দেই বা পেনিট্রেশন পাওয়ারটাকে কমিয়ে দেই, তখন বনি ডিটেইল অত ভালো দেখা যায় না, কিন্তু প্রত্যেকটা সফট টিস্যু খুব ভালো দেখা যায়।
এখন আমরা কি কি সফট টিস্যু বা কি কি নরমাল স্ট্রাকচার এক্সরেতে দেখতে পাই একটু দেখে নিচ্ছি। ওপরে এখানে আমরা ম্যাক্সিলারি সাইনাস এবং নেজাল ক্যাভিটি সুপার ইম্পোজড অবস্থায় দেখতে পাচ্ছি। এটা যেহেতু ল্যাটারাল এক্সরে, একটা আরেকটার উপর সুপার ইম্পোজ করে থাকে। এখানে স্কাল ক্যাভিটির কিছুটা দেখতে পাচ্ছি। এটা হার্ড প্যালেট, হার্ড প্যালেটের সাথে এগুলো আপার টিপ। হার্ড প্যালেটের পেছনে এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে সফট প্যালেট, এবং সফট প্যালেটের লোয়েস্ট পার্টটাই হচ্ছে ইউগুলা। তো এটা হচ্ছে ওরাল ক্যাভিটি, এটা ম্যান্ডিবল, এবং এখানে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি একটা ওপাসিটি কনভেক্স, এটা হচ্ছে টাং। এই সেকশনের ছবিটার সাথে কম্পেয়ার করেন, প্রত্যেকটা স্ট্রাকচারই কিন্তু মিলে যাচ্ছে। এরপরে আমরা পেছনে যদি নেজাল ক্যাভিটি থেকে কন্টিনিউ করি, নেজাল ক্যাভিটির পরেই আমাদের থাকে হচ্ছে নেজোফ্যারিংস, যেটা এখানে এই জায়গাটা। এরপরে ওরাল ক্যাভিটির সঙ্গে থাকে ওরোফ্যারিংস, তারপরে থাকে হাইপোফ্যারিংস, তারপরে সামনে ট্রাকিয়া এবং পেছনে ইসোফ্যাগাস। এখানে আমরা পুরোটাকেই হচ্ছে এয়ার কলাম বলি এক্সরের ভাষায়। নেজোফ্যারিঞ্জিয়াল এয়ার কলাম, ওরোফ্যারিঞ্জিয়াল এয়ার কলাম, হাইপোফ্যারিঞ্জিয়াল এয়ার কলাম এবং এরপরে ট্রাকিয়াল এয়ার কলাম। পেছনে আমরা যে সাদা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এখানে ফ্যারিংস, ইসোফ্যাগাস এবং প্রিভার্টেব্রাল মাসল, নরমাল যে প্রিভার্টেব্রাল মাসল থাকে, তিনটা স্ট্রাকচার একসাথে আছে। এক্সরেতে এগুলোকে আমরা আলাদা করতে পারি না, এটাকে আমরা বলি প্রিভার্টেব্রাল সফট টিস্যু শ্যাডো, এবং তারপরেই আমরা সার্ভাইকাল ভার্টেব্রা গুলো দেখতে পাচ্ছি। এগুলো নরমাল স্ট্রাকচার। এখন আমাদের এখান থেকে নেজোফ্যারিংস, ওরোফ্যারিংস এবং হাইপোফ্যারিংস কোনটা কতটুকু আমরা আলাদা করতে পারি। নেজোফ্যারিংস হচ্ছে নেজাল ক্যাভিটির পেছনে বা নেজাল ক্যাভিটি বরাবর। এটা যদি আমি এখানে নেজাল ক্যাভিটি ধরি, তাহলে ঠিক ওই বরাবর অংশটাই হবে হচ্ছে নেজোফ্যারিংস। আমরা রেডিওলজিতে কিভাবে আলাদা করি, আমরা হার্ড প্যালেটের পোস্টেরিয়র বর্ডার থেকে ডিরেক্টলি সার্ভাইকাল স্পাইন বরাবর একটা হরাইজন্টাল লাইন টানি। এই লাইনের উপরে আমি এয়ার কলামের যতটুকু দেখতে পাই সেটা হচ্ছে আমার নেজোফ্যারিঞ্জিয়াল এয়ার কলাম। এখানেও যদি আমি হার্ড প্যালেটের পোস্টেরিয়র এন্ড থেকে সার্ভাইকাল স্পাইন পর্যন্ত একটা ইমাজিনারি লাইন টানতাম, সেই লাইনের উপরের অংশটাই হতো আমার নেজোফ্যারিঞ্জ। এবং আমরা দেখলাম যে এই লাইনটা পেছনে গিয়ে অ্যান্টেরিয়র আর্চ অফ অ্যাটলাস বরাবর গিয়েছে। আমার নেজোফ্যারিংস এর অ্যানাটমিক্যাল লেভেলও ফার্স্ট সার্ভাইকাল ভার্টেব্রাল লেভেল পর্যন্ত থাকে। এই লাইনের উপরে নেজোফ্যারিংস, নিচে ওরোফ্যারিংস। এখন ওরোফ্যারিংস কতটুকু? নেক্সট আমরা যে অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কটা দেখি সেটা হচ্ছে এপিগ্লটিস। এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে এপিগ্লটিস। এই এপিগ্লটিসের টিপ থেকে আমরা আবার সার্ভাইকাল স্পাইনের দিকে আরেকটা হরাইজন্টাল লাইন টানি, যেই লাইনটা আমার থার্ড সার্ভাইকাল ভার্টেব্রাকে টাচ করে। তাহলে ওপরের লাইন এবং এই লাইন, এই দুটোর মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমার ওরোফ্যারিংস। অ্যানাটমিক্যালিও আমরা যদি ইমেজটা দেখি, টিপ অফ দ্য এপিগ্লটিস থেকে আমরা যদি পেছন দিকে যাই, এটা থার্ড সার্ভাইকাল ভার্টেব্রা পর্যন্তই লাইনটা আসবে। তো আমরা রেডিওলজিক্যালি এমন স্ট্রাকচার গুলোকে আমাদের ল্যান্ডমার্ক হিসেবে ধরে নিয়েছি যেগুলো পেশেন্টের পজিশনের সাথে সাথে তাদের পজিশন চেঞ্জ করবে না। যেমন এখানে পেশেন্টের নেক নিউট্রাল পজিশনে আর এখানে এক্সটেন্ডেড পজিশনে, তারপরও কিন্তু ল্যান্ডমার্ক গুলো দুইটা একই জায়গায় আছে, কোনো চেঞ্জ হয় না। এরপরে আমরা আসি হাইপোফ্যারিংস। আমরা জানি যে ফ্যারিংস শেষ হয় লোয়ার বর্ডার অফ দ্য সিক্সথ সার্ভাইকাল ভার্টেব্রাল লেভেল। এটা ফার্স্ট সার্ভাইকাল ভার্টেব্রা, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্সথ সার্ভাইকাল ভার্টেব্রা লোয়ার বর্ডারের লেভেলে এখানে এসে আমার হাইপোফ্যারিংস শেষ হচ্ছে। তার মানে এখানে এটা হাইপোফ্যারিঞ্জিয়াল বা ল্যারিঙ্গোফ্যারিঞ্জিয়াল এয়ার কলাম,
পেছনের অংশটা হচ্ছে সেই লেভেলে প্রিভার্টেব্রাল শ্যাডো, এবং এর নিচে আমার ট্রাকিয়া শুরু হয়ে গেছে, পেছনে এখানে ইসোফেগাস শুরু হয়ে গেছে। এই লাইনের উপরে সামনে ল্যারিংস, পেছনে ল্যারিঙ্গোফ্যারিংস বা যেটাকে আমরা হাইপোফ্যারিংস বলি, এবং এই লাইনের নিচে সামনে ট্রাকিয়া, পেছনে ইসোফেগাস। এই আমার মোটামুটি নরমাল আমরা একটা ন্যাসোফ্যারিংস এর ল্যাটারাল ভিউ যেরকম দেখতে পাই। এখানে পেশেন্টের একটা প্যাথোলজি আছে, অ্যাডেনয়েডস আছে, এটা সম্পর্কে আমি পরের এক্সরেতে দেখাবো। আমরা এক্সরে ন্যাসোফ্যারিংস বা সফট টিস্যু নেক ল্যাটারাল ভিউ কোন কোন স্ট্রাকচার বা কি কি প্যাথোলজি দেখার জন্য করি? আমরা অ্যাডেনয়েডস দেখার জন্য করি, এনলার্জড প্যালেটাইন টনসিল, অ্যাকিউট এপিগ্লটাইটিস, রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস এবং ফরেন বডি। বেশিরভাগ ক্ষেত্রে পেডিয়াট্রিক এবং চিলড্রেনের ক্ষেত্রেই ক্লিনিশিয়ানরা এই এক্সরে গুলো অ্যাডভাইস করেন। আমরা প্রথমে অ্যাডেনয়েড দিয়ে চিন্তা করি। অ্যাডেনয়েডটা কি? এনলার্জড নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল ইজ কল্ড অ্যাডেনয়েডস। নর্মাল স্ট্রাকচারটা যদি দেখি এবং আমরা যদি ওয়ালডেয়ার্স রিং এর কথা আমাদের মনে থাকে, নাসোফ্যারিংস এর রুফে এখানে আমার কিছু নর্মাল লিম্ফয়েড টিস্যু থাকে, যেটাকে আমরা ফ্যারিঞ্জিয়াল টনসিল বা নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল বলি। এটাই যখন বড় হয়ে যাবে তখন আমরা এটাকে বলি অ্যাডেনয়েড। এটা পেডিয়াট্রিক এজ গ্রুপে হয়। পেশেন্ট অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসে এবং অনেক দিন থাকতে পেশেন্টের কিছু টিপিক্যাল ফেসিয়াল চেঞ্জ হয়, আমরা সেখানে যাচ্ছি না। আমরা রেডিওলজিক্যাল ফাইন্ডিং এ চলে যাই। আমরা পাবো লোবিউলেটেড সফট টিস্যু শ্যাডো ইন পোস্টেরো সুপেরিয়র ওয়াল অফ নাসোফ্যারিংস, ইনডেন্টিং অর কম্প্রেসিং দ্য এয়ার কলাম অ্যান্টেরিয়রলি। এক্সরে দেখি। নরমালি এখানে আমরা একটা ওপাসিটি দেখতে পাচ্ছি। আমরা যদি এটা দেখি, নরমাল এই স্ট্রাকচার বা নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল এতটুকু থাকে। এই পেশেন্টের ক্ষেত্রে সেটা এনলার্জড হয়ে অ্যাডেনয়েড হওয়াতে আমরা এরকম ওপাসিটি পেয়েছি। নরমালি এটা থাকার কথা ছিল না। নরমাল এক্সরে আমি খুঁজে পেলাম না। আসলে সিম্পটোম্যাটিক পেশেন্টেই এই ধরনের এক্সরে অ্যাডভাইস করা হয়, নরমাল কোনো পেশেন্টের এই ধরনের এক্সরে সাধারণত করা হয় না। সেজন্য বইপত্র, আমার কালেকশন বা ইন্টারনেট কোথাও আমি নাসোফ্যারিংস এর নরমাল পাইনি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লোবিউলেটেড সফট টিস্যু শ্যাডো বা ওপাসিটি ইন পোস্টেরো সুপেরিয়র ওয়াল অফ নাসোফ্যারিংস। আমার সেই ইমাজিনারি লাইনের ওপরেই আছে। এরপরে আমরা বলেছিলাম ইনডেন্টিং অর কম্প্রেসিং দ্য এয়ার কলাম অ্যান্টেরিয়র। সামনে নাসোফ্যারিঞ্জিয়াল এয়ার কলাম, এই এয়ার কলামকে সে কিছুটা ইনডেন্ট করেছে কিন্তু এখনো কম্প্রেস করেনি, মানে এই পেশেন্ট নেজাল অবস্ট্রাকশনের কোনো ফিচার নিয়ে আসবে না। রাইটের এক্সরেটা যদি দেখি, আরেকটা পেডিয়াট্রিক পেশেন্ট, তার লোবিউলেটেড soft tissue opacity in posterior superior wall of nasopharynx, compressing the air column anteriorly, মানে সে নাসোফ্যারিঞ্জিয়াল এয়ার কলামকে অনেক বেশি ন্যারো করে বা অবস্ট্রাকশন করে দিয়েছে। এই পেশেন্ট আমার কাছে এয়ারওয়ে অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসবে। নেক্সট আমরা কমন যে প্যাথোলজিটা পাই, এনলার্জড প্যালেটাইন টনসিল বা এনলার্জড ডি টনসিল। অ্যানাটমির এই পিকচারে যদি আমরা দেখি, ওরোফ্যারিংস এর লেভেলে থাকে প্যালেটাইন টনসিল বা ডি টনসিল, রাইটে একটা থাকে, লেফটে আরেকটা থাকে। তো ল্যাটারাল ভিউতে আমরা নরমাল সাইজের টনসিল কখনো দেখতে পাবো না। কখন পাবো? যদি সেটা এনলার্জড হয়। এবং ল্যাটারাল ভিউ দেখে এটা কি রাইট সাইডের না লেফট সাইডের টনসিল এনলার্জ সেটা আমরা বলতে পারি না। আমরা যদি এনলার্জ টনসিল পাই, সাধারণত ওই এক্সরে দেখে এরপর ক্লিনিশিয়ান ডিরেক্ট এক্সামিন করেন এবং সার্জন সার্জারি করে ফেলেন। কিন্তু যদি কোনো কমপ্লিকেশন থাকে, যেমন পেরিটনসিলার অ্যাবসেস অর টনসিলার অ্যাবসেস বা এলডারলি পেশেন্টের ক্ষেত্রে কার্সিনোমা, সেক্ষেত্রে সিটি স্ক্যান করা হয়। তো আমরা এনলার্জ টনসিল দেখতে কেমন পাবো? লোবিউলেটেড সফট টিস্যু শ্যাডো সুপারইম্পোজড অন ওরোফ্যারিঞ্জিয়াল এয়ার কলাম। আমরা এক্সরে দেখি। এই পেশেন্টের অন্য প্যাথোলজি আছে কিন্তু আমি এটা ইগনোর করে পেশেন্টের ওরোফ্যারিংস এর দিকে তাকাতে বলছি। এটা হচ্ছে ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে। তার ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়েতে এখানে কিন্তু
এয়ারওয়ে নর্মাল কালো সেরকমই আছে, এটা ম্যান্ডিবলের শ্যাডো সুপার ইম্পোজ করেছে, কিন্তু এছাড়া এক্সট্রা কোনো ওপাসিটি নেই। রাইটের এক্সরেটা যদি আমরা দেখি, এটা পেশেন্টের ওরোফ্যারিংস, যেহেতু হার্ট প্যালেটের লেভেলের নিচে আছে, এখানে কিন্তু আমরা একটা ইলংগেটেড বা লোবিউলেটেড একটা সফট টিস্যু ওপাসিটি পাচ্ছি। এটা ম্যান্ডিবলের শ্যাডো, এই ম্যান্ডিবলের শ্যাডোটা বাদ দিয়েও আমরা এক্সট্রা ওপাসিটিটা পাচ্ছি, এবং এটা রিজিয়নটা হচ্ছে ওরোফ্যারিংস। তো এনলার্জ প্যালেটাইন টনসিল আমরা এরকম দেখতে পারবো। এখান থেকে বলা সম্ভব না যে এটা রাইট অর লেফট কোন টনসিলে। এটা ডেসক্রিপশনটা আমরা এভাবেই বলি, লোবিউলেটেড সফট টিস্যু শ্যাডো সুপারইম্পোজড অন ওরোফ্যারিঞ্জিয়াল এয়ার কলাম। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমরা বলি, সেটা হচ্ছে অ্যাকিউট এপিগ্লটাইটিস। এটা ইম্পর্টেন্ট এই জন্য, এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস বা ক্রুপ যেটা হয়, সেক্ষেত্রে এপিগ্লটিস যদি ইনভলভ থাকে, পেশেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট অবস্ট্রাকশন হয়ে বা ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন হয়ে মারাও যেতে পারে। এই পেশেন্টের ক্ষেত্রে ইমিডিয়েট ইন্টারভেনশন দরকার হয়, এর জন্য এটা ডায়াগনোসিস করা রেডিওলজিস্টের জন্য খুবই জরুরি। আমরা নর্মাল এপিগ্লটিসের চেহারাটা আরেকবার দেখি, এরপরে এক্সরেতে আমরা দেখব। এখানে খুব বেশি ডেসক্রিপশন আমরা দেই না, আমরা বলি এপিগ্লটিস ইজ সোলেন গিভিং থাম্ব লাইক অ্যাপিয়ারেন্স। এখানে নর্মাল একটা নেক ল্যাটারাল ভিউ এক্সরেতে আমরা দেখছি নর্মাল যে এপিগ্লটিস সেটা একদম থিন, এটা হাইওয়েড বোন। আমরা অ্যানাটমি ছবির সাথে কম্পেয়ার করি, এখানে হাইওয়েড বোন, তার লেভেল থেকে একটু উপরে এপিগ্লটিসের টিপ থাকে। এখানেও তাই, হাইওয়েড বোনের একটু উপরে এপিগ্লটিসের টিপ, এবং তার নিচে এখানে ল্যারিংসের ইনলেট। তো এই এপিগ্লটিস যদি কোনো কারণে সোলেন হয়ে যায়, বড় হয়ে যায়, সে ইজিলি কিন্তু ল্যারিঞ্জিয়াল ইনলেটটাকে অবসকিউর বা অবস্ট্রাক্ট করে দিতে পারে, ক্লোজ করে দিতে পারে, বাচ্চা তখন হাইপোক্সিয়া হয়ে যেতে পারে। রাইটের এক্সরেটা আমরা দেখি হাইওয়েড বোন, তার উপরেই এপিগ্লটিস, এবং এই এপিগ্লটিসটা কত সোলেন, অনেক বড় হয়ে গিয়েছে, এবং এখানে তার ল্যারিঞ্জিয়াল ইনলেট কত সুন্দর, এখানে ল্যারিঞ্জিয়াল ইনলেটটা প্রায় বন্ধ হয়ে গেছে। তো এটা একটা অ্যাকিউট এপিগ্লটাইটিস, এবং এই শ্যাডোটাকে দেখে মনে হচ্ছে একটা বুড়ো আঙুলের মাথার মতো, এজন্য এটাকে আমরা থাম্ব লাইক অ্যাপিয়ারেন্স অথবা থাম্ব সাইন অফ এপিগ্লটাইটিসও বলি। তো কোনো ছোট বাচ্চা রেসপিরেটরি অবস্ট্রাকশনের ফিচার নিয়ে এসে জ্বর, সর্দি, কাশি এবং এরপর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এরকম কোনো হিস্ট্রি নিয়ে আসলে ক্লিনিশিয়ান অনেক সময় যখন সন্দেহ করেন আমাদেরকে এক্সরে নেক ল্যাটারাল ভিউ দেন, এবং আমরা এপিগ্লটিসটা অবশ্যই খেয়াল করি। আরেকটা খুব ইম্পর্টেন্ট সার্জিক্যাল ইমার্জেন্সি হচ্ছে রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস। রেট্রোফ্যারিঞ্জিয়াল রিজিয়নটা কোনটা, আমরা দেখেছি যে এটা হচ্ছে ফ্যারিংস আপ টু C6 ভার্টেব্রাল লেভেল পর্যন্ত, তার নিচে ইসোফ্যাগাস শুরু হয়েছে। নর্মাল এক্সরেতে আমরা বলেছিলাম যে এই ফ্যারিংসের ওয়াল এবং প্রি ভার্টেব্রাল সফট টিস্যু মাসেল মিলে একটা নর্মাল প্রি ভার্টেব্রাল সফট টিস্যু শ্যাডো তৈরি করে, এবং এটার ভেতরে নর্মালি কোনো বাতাস থাকবে না, কারণ আমাদের যেটা হাইপোফ্যারিংস, আমরা যখন সোয়ালো করি একমাত্র তখনই খাবার বা পানির সাথে সাথে সেখানে বাতাস ঢোকে, নর্মালি কিন্তু লুমেনটা ক্লোজ থাকে, কোনো বাতাস থাকে না। এখন যদি এখানে কোনো একটা অ্যাবসেস হয়, সেটাকে আমরা রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস বলি, মানে ফ্যারিংসের পেছনে অ্যাবসেস। এই অ্যাবসেসটা ফ্যারিংসের মাসল থেকে অরিজিন হতে পারে, এই অ্যাবসেসটা প্রি ভার্টেব্রাল মাসল থেকে অরিজিন হতে পারে, ভার্টেব্রায় কোনো ইনফেকশন থাকলে সেখান থেকে বেড়ে গিয়ে হতে পারে। যেহেতু এক্সরেতে আমরা অরিজিন বুঝি না, আমরা একসাথে এটাকে রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস বলি। এখন রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেসে কি কি হয়, prevertebral soft tissue shadow is widened, presence of air fluid level or air in prevertebral soft tissue shadow. আমরা বলেছি নরমালি কোনো এয়ার ফ্লুইড লেভেল বা এয়ার থাকে না। It may displace or compress the air column anteriorly
and the cervical lordotic curvature is straightened. আমরা এক্স-রে দেখি, আবারও এটা নরমাল। এই নরমাল অ্যাপিয়ারেন্সের সাথে আমরা রাইটের প্যাথোলজিটা মিলাই। এটা নরমাল প্রিভার্টেব্রাল সফট টিস্যু শ্যাডো। এই পেশেন্টের প্রিভার্টেব্রাল সফট টিস্যু শ্যাডো কত বড় হয়েছে, সোলেন বা এনলার্জড হয়েছে। তো আমরা রেডিওলজিতে একটা মেজারমেন্ট আছে, প্রত্যেকটা ভার্টেব্রাল লেভেলে সফট টিস্যু শ্যাডো কত ঠিক হবে এটা একটা আলাদা মাপ আছে। কিন্তু জেনারেলি আমরা মনে রাখি যে ভার্টেব্রার যে অ্যান্টেরো পোস্টেরিয়র মেজারমেন্ট, তার চেয়ে যদি সেই লেভেলের সফট টিস্যুর মেজারমেন্ট বেশি হয় তার মানে সেটা এনলার্জ। মানে ইন্ডিভিজুয়াল লেভেল যদি মনে রাখতে কষ্ট হয়, আমরা যেটা করি স্কেল দিয়ে এই সফট টিস্যুর ঠিক অ্যান্টেরো পোস্টেরিয়র মেজারমেন্ট নেই এবং তারপরে তার ঠিক বরাবর ভার্টেব্রার অ্যান্টেরো পোস্টেরিয়র মেজারমেন্ট নিয়ে দেখি, যদি ভার্টেব্রার চেয়ে এটা বেশি হয় তার মানে ডেফিনিটলি এনলার্জ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হিউজলি এনলার্জড। There are multiple lucencies or air shadows within the prevertebral soft tissue, normally যেখানে এয়ার থাকার কথা না। এবং সামনে এটা এয়ারওয়ে স্ট্রেট চলে যাওয়ার কথা, এই সফট টিস্যু ওপাসিটিটা এনলার্জ হয়ে এয়ারওয়েকে সামনে পুশ করে দিয়েছে, মানে ডিসপ্লেস করে দিয়েছে। এবং সার্ভাইকাল ভার্টেব্রা আমরা যদি দেখি, তার একটা নরমাল লর্ডোটিক কার্ভেচার আছে, নরমাল লর্ডোটিক কার্ভেচার, যেটা রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাক্সেস থাকলে কার্ভেচারটা লস্ট হয়ে স্ট্রেট হয়ে যায় পেইনের কারণে বা মাসল স্প্যাজমের কারণে এটা হয়ে। তো আমরা যে ফাইন্ডিং গুলো বলেছি সবগুলো ফাইন্ডিংই কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম। পিডিয়াট্রিক একটা পেশেন্টের এক্সরে আমরা দেখছি, এখানেও তার ভার্টেব্রাল অ্যান্টেরো পোস্টেরিয়র ডাইমেনশনের সাথে মাপলে প্রিভার্টেব্রাল সফট টিস্যু শ্যাডো হিউজলি সোলেন বা এনলার্জড। ভেতরে এখনো কোনো গ্যাস শ্যাডো দেখতে পাচ্ছি না, কিন্তু এয়ারওয়ে কম্প্রেস করে ফেলেছে। এই পেশেন্টের শ্বাসকষ্ট ছিল এবং ভার্টেব্রাল লর্ডোসিসটাও স্ট্রেইট হয়ে গেছে। রাইটে আমরা আরেকটা পেশেন্টের দেখতে পাচ্ছি, গ্যাস যে সবসময় এরকম ছোট ছোট বাবলের মতো হবে তা না, গ্যাস লিনিয়ারও থাকতে পারে। যেমন রাইটের এক্সরের ক্ষেত্রে এই পেশেন্টের প্রিভার্টেব্রাল সফট টিস্যু শ্যাডো নিচের দিকে ততটা না, উপরের দিকে মাইল্ডলি এনলার্জ, কিন্তু তার পুরো প্রিভার্টেব্রাল সফট টিস্যু শ্যাডোর মধ্যে লিনিয়ার লুসেন্সি আছে, মানে গ্যাস চলে এসেছে। এটাও একটা রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেসের পেশেন্ট ছিল। হেড নেক রিজিয়নে জেনারেলি যেটা সবচেয়ে কম লাগে সেটা হচ্ছে এক্সরে স্কাল। এক্সরে স্কাল আমাদের অনেক বেশি লাগে, বাট জেনারেলি এক্সরে স্কাল খুব জরুরি না হলে অ্যাডভাইস করা হয় না। তারপরও যেহেতু আমরা হেড নেক রিজিয়নের এক্সরে গুলো বলছি, একটা নর্মাল এক্সরে স্কাল দেখতে কেমন আমরা দেখে রাখি। স্কালের করা হয় পোস্টেরো অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল ভিউ। পোস্টেরো অ্যান্টেরিয়র ভিউ মানে পেশেন্টের অ্যান্টেরিয়রলি থাকবে ফিল্ম, পোস্টেরিয়রলি বা পেছন থেকে এক্সরে আসবে। এক্সরে দেখতে হবে এরকম। অ্যাডাল্ট পেশেন্টের এক্সরে স্কাল, এটা পিডিয়াট্রিক পেশেন্ট। আগে পিডিয়াট্রিক পেশেন্টেরটা দেখাচ্ছি। আমরা এখানে সুচার গুলো ভালো দেখতে পাচ্ছি, যেমন পেশেন্টের পজিশনের কারণে আমরা এখানে ট্রান্সভার্সলি ওরিয়েন্টেড 2 সেটস অফ সুচার দেখতে পাচ্ছি। উপরে যেটা সেটা হচ্ছে করোনাল সুচার, মিড লাইনে যে সুচারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্যাজাইটাল সুচার, এবং পোস্টেরিয়রলি মানে স্যাজাইটাল সুচারের লাস্ট এন্ড থেকে আরেকটা যেটা মোটামুটি ল্যামডা শেপ করে বেরিয়ে গেছে সেটা হচ্ছে ল্যাম্বার্ট সুচার। অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে সুচার গুলো বাচ্চাদের মতো অত প্রমিনেন্ট থাকে না, আস্তে আস্তে যখন ফিউশন হতে থাকে। আমরা স্কালের আরো কি কি স্ট্রাকচার দেখতে পাই এক্সরে করলে, অরবিট দেখতে পাচ্ছি আমরা, এটাও পেডিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে অরবিট। অরবিটের ভেতর দিয়ে আমরা যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন। এছাড়া প্যারানেজাল সাইনাসের মতো নেজাল ক্যাভিটি আমরা দেখতে পাচ্ছি,
নেজাল সেপ্টাম দেখতে পাচ্ছি। এখানে সাইনাস অত ভালো দেখা যায় না, কারণ ওখানে পেশেন্টের পজিশন এবং পেশেন্টের মুখ হা করা ছিল। এখানে যেভাবে থাকে সাইনাস গুলো আমাদের যে অন্যান্য বোন ফেসের ওগুলোর সাথে সুপার ইম্পোজ হয়ে থাকে, এই কারণে সাইনাস দেখার জন্য এটা ভালো। আমরা দুটো ম্যাস্টয়েড প্রসেস দেখতে পাচ্ছি। টেম্পোরাল বোনের যে ম্যাস্টয়েড প্রসেস থাকে সেই ম্যাস্টয়েড, এবং এটার ভেতরে ম্যাস্টয়েড এয়ার সেল গুলো এরকম ভেতরে লুসেন্ট দেখা যায়। আপার জ এবং টিথ, এটা ম্যান্ডিবল, লোয়ার টিথ। বাচ্চাদের ক্ষেত্রে আনইরাপ্টেড টিথ যেগুলো সেগুলো আমরা দেখতে পাই যে দাঁত এখনো ওঠেনি, আর অ্যাডাল্টের ক্ষেত্রে সবগুলো দাঁত উঠে গেছে। এটা মোটামুটি আমাদের নর্মাল একটা স্কাল পোস্টেরো অ্যান্টেরিয়র ভিউ এর অ্যাপিয়ারেন্স। আরেকটা তফাৎ পেডিয়াট্রিক আর অ্যাডাল্টের মধ্যে, এখানে আমরা স্কালের যে বোনস বা স্কাল ভল্টের যে বোনস, এখানে আমরা কিছু কিছু লুসেন্সি মাঝখানে মাঝখানে দেখতে পাচ্ছি। এগুলোকে আমরা বলি কনভলিউশনাল মার্কিং। কনভলিউশনাল মার্কিং হলো আমাদের ব্রেইনের সারফেসটা যেরকম কনভলিউটেড, ওটার সাথে মিল রেখে 4 থেকে 10 বছর বয়স পর্যন্ত পেডিয়াট্রিক এজ গ্রুপে স্কালের ইনার সারফেসেও কনভলিউশনাল এরকম কিছু মার্কিং থাকে, যেটা এক্সরেতে বোঝা যায়। বয়স বাড়ার সাথে সাথে যত বোন আস্তে আস্তে ম্যাচিওর হতে থাকে, এই কনভলিউশনাল মার্কিং গুলো তখন ডিসঅ্যাপিয়ার করতে থাকে, যেটা আমরা অ্যাডাল্ট স্কালে কখনো পাই না। নেক্সট করা হয় ল্যাটারাল ভিউ। ল্যাটারাল ভিউতে পেশেন্টের পজিশনটা দেখাচ্ছি। পেশেন্টের মাথার একটা সাইড থাকে ফিল্মের দিকে এবং আরেক সাইড দিয়ে এক্সরে দেওয়া হয়, দেখতে এরকম হয়। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্ট্রাকচারটা দেখার জন্য সেটা হচ্ছে সেলা টার্সিকা। এক্সরে স্কালে আমরা অনেক রকম প্যাথোলজি খুঁজি, বাট জেনারেলি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দেখতে চাই সেটা হচ্ছে সেলা টার্সিকা, যেটা ভেতরেই আমার পিটুইটারি গ্ল্যান্ড থাকে। এবং সেলা টার্সিকা এটা হচ্ছে স্ফেনয়েড বোনের একটা অংশ, বডি অফ দ্য স্ফেনয়েডে থাকে। বডি অফ দ্য স্ফেনয়েডের ভেতরে যে স্ফেনয়েড সাইনাস থাকে সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের স্কাল বোন, এবং স্কাল বোনের ক্ষেত্রে আমরা দেখতে পাই একটা আউটার টেবল থাকে, একটা ইনার টেবল থাকে। মাঝখানে ম্যারো স্পেসটাকে আমরা ডিপ্লয়িক স্পেস বলি। এটা নর্মাল অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্সটা একটু মনে রাখবেন, পরবর্তীতে আমরা যখন ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া পড়বো তখন এই নর্মাল অ্যাপিয়ারেন্সটা আমাদের কাজে লাগে। এটা ফ্রন্টাল সাইনাস, এখানে নেজাল বোন দেখতে পাচ্ছি। এই রিজিয়নটাতে নেজাল ক্যাভিটি এবং ম্যাক্সিলারি সাইনাস অরবিট সব সুপারইম্পোজ করে থাকে, এজন্য এই স্ট্রাকচারটা আমরা অতটা গুরুত্ব দিই না। এখানে আবারও হার্ড প্যালেট, সফট প্যালেট, লোয়ার জ, অন্যান্য স্ট্রাকচার গুলো এখানে দেখা যাচ্ছে। বাইরে সফট টিস্যু শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা আমরা মাথায় রাখবো যে সেলা টার্সিকা। এখন এক্সরে স্কালে আমরা কি কি অ্যাবনরমালিটি পেতে পারি? এনলার্জড সেলা টার্সিকা, যেটা বললাম যে নরমালি এই ফাইন্ডিংটার দিকে আমরা সবচেয়ে আগে তাকাই। এছাড়া ওয়াইডেন্ড ডিপ্লয়িক স্পেস আমরা দেখতে পারি। ডিপ্লয়িক স্পেস কমনেস্ট কজ অফ ওয়াইডিং হচ্ছে ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া, যেটার মধ্যে থ্যালাসেমিয়া আমরা পরে পড়ব। এছাড়া আমরা ফিচার্স অফ রেইজড ইন্ট্রাক্রানিয়াল প্রেসার, এটাও আমরা এক্সরে স্কালে অনেক সময় পাই। মানে কোনো পেশেন্টের যদি ইন্ট্রাক্রানিয়াল কোনো টিউমার থাকে, এসব কারণে যদি তার ইন্ট্রাক্রানিয়াল প্রেসার রেইজ হয়, স্কাল এক্সরেতে তার কিছু ফিচার থাকে। আমরা স্কাল বোনের ডিস্ট্রাকশন পাই, যেমন মাল্টিপল মাইলোমা বা মেটাস্টেসিসের ক্ষেত্রে, এটাও আমরা পরে আসবো। এছাড়া যেহেতু বনি স্ট্রাকচার, ফ্র্যাকচারও আমরা এক্সরেতে দেখতে পাই। তো ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া এবং মাল্টিপল মাইলোমা পরে আমরা অ্যাজ এ হোল ডিজিজ হিসাবে দেখবো, মিসেলেনিয়াসের পরের দিকের লিস্টে আছে। এনলার্জড সেলা টার্সিকার শুধু একটা চেহারা দেখাবো আমরা, কারণ মনে রাখি পিটুইটারি ফোসার মধ্যে কোনো টিউমার থাকলে সেলা টার্সিকা বড় হবে, এটা হচ্ছে কমন কথা। সেলা টার্সিকার নর্মাল একটা মেজারমেন্ট আছে, আমরা বলি যে অ্যান্টেরো পোস্টেরিয়রলি মানে সামনে থেকে পেছনে 11 to 16 মিলিমিটার, এবং ভার্টিক্যালি মানে ওপর থেকে নিচে যদি মাপি 8 থেকে
মিলিমিটার। এটা আমরা মেজারমেন্ট মনে রাখি আমাদের রেডিওলজির জন্য। জেনারেলি আপনাদের দরকার নেই, অ্যাপিয়ারেন্সটা দেখলেই বোঝা যায়। রাইটে একটা এক্সরে দেখাচ্ছি। এই পেশেন্টের সেলাটা, এখানে তার সেলার ফ্লোরটা, তার নিচে স্ফেনয়েড সাইনাস, তার নিচে হচ্ছে আমার স্কাল বেস। আর এই পেশেন্টের সেলাটা এত বড়, স্ফেনয়েড সাইনাস আমি খুব ভালো দেখতেই পাচ্ছি না, সেলার ফ্লোরটা স্কাল বেজের সাথে একদম মিশে গেছে। এখানে সেলার ফ্লোর এবং স্কাল বেজের মধ্যে কত ডিসটেন্স ছিল, এখানে সেই ডিসটেন্সটা নাই, সেলা টার্সিকাটা এত বড় হয়ে গেছে। তো একটা এনলার্জ সেলা টার্সিকা দেখতে এরকম হবে। জেনারেলি এর চেয়ে বেশি জানার দরকার নাই। রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার নিয়ে কিছু কথা বলবো, যে বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই যে কোনো কারণেই যদি ক্র্যানিয়াল ক্যাভিটির ভেতরে প্রেসার বেড়ে যায়, যেটাকে আমরা শর্টে রেইজড আইসিপি বলি, আমরা এক্সরেতে কিছু ফিচার পেতে পারি। তবে বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে নিউনেটের ক্ষেত্রে, আমরা তো আলট্রাসোনোগ্রাম করে ডায়াগনোসিস করে ফেলতে পারি। তারপরও এক্সরেতে আমরা কি পাই, যেহেতু তার কালের ভেতরে সিএসএফ এর চাপ বাড়ছে, চাপ বাড়ার কারণে কি হয়, সে বোনসের ওপর চাপ দেয়। এখন বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, যাদের ফন্টানেল ক্লোজ হয় নাই, সেই জায়গাটা তো একটা ফাইব্রাস মেমব্রেন দিয়ে থাকে, তখন কি হয়, নরমালি ফন্টানেলের যে সাইজ তার চেয়ে বড় হয়ে যায়। আমরা এটাকে বলি ওয়াইডেনিং অফ ফন্টানেল। আমাদের মনে আছে যে আমরা অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র ফন্টানেল কোনটা কখন ক্লোজার হয়, ক্লোজারের টাইমের আগ পর্যন্ত আমরা ওয়াইডেনিং অফ ফন্টানেল পাবো। ওয়ান্স দ্য ফন্টানেলস আর ক্লোজড, এই ফিচারটা আর আমরা এক্সরেতে পাবো না। পরে আমরা পাবো হচ্ছে ওয়াইডেনিং অফ সুচার, বা যেটাকে আমরা সুচারাল ডায়াস্টেসিস বলি। বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে সুচারও ফিউশন হতে থাকে, কিন্তু পেডিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে ওয়াইডেনিং অফ সুচার পাওয়া যায়। এছাড়া ইনক্রিজড কনভলিউশনাল মার্কিং পাওয়া যায়, যেটাকে কপার বিটেন স্কাল বলে। নর্মাল এক্সরে বলার সময় আমি বলেছি 4 থেকে 10 বছর বয়স পর্যন্ত কনভলিউশনাল মার্কিং নর্মালি থাকে, কিন্তু পেডিয়াট্রিক এজ গ্রুপে 10 বছর বয়সের পরও যদি আমরা প্রমিনেন্ট কনভলিউশনাল মার্কিং পাই, তাহলে আমার মাথায় রেইজড আইসিপি ডায়াগনোসিস একটা রাখতে হবে। অ্যাডাল্ট পেশেন্টের ফন্টানেল থাকে না, তো ওয়াইডেনিং অফ ফন্টানেল পাবো না। সুচার ফিউজড হয়ে যায়, যে কারণে ওয়াইডেনিং অফ সুচারেরও কোনো রোল নাই। অ্যাডাল্টে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইরোশন অফ ডরসাম সেলা। নেক্সট ফিচার ডিসপ্লেসমেন্ট অফ পিনিয়াল ক্যালসিফিকেশন। এটা এক্সরেতে অত ভালো বোঝা যায় না, তো এই পয়েন্টটা আমরা দেখব না। ইরোশন অফ দ্য ডরসাম সেলা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ অ্যাডাল্ট। আমরা কয়েকটা এক্সরে দেখি, এগুলো বেসিক্যালি রেডিওলজি রেসিডেন্টদের জন্য বেশি ইম্পর্টেন্ট। জেনারেলি আমি একবার করে বলে যাচ্ছি, যাতে ভবিষ্যতে কখনো আপনারা ওয়ার্ডে বা চেম্বারে হঠাৎ করে একটা এক্সরে হাতে আসলে মাথায় থাকে বা আইডিয়া করতে পারেন, বা আপনাদের নিজস্ব একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিসে হেল্প হতে পারে। যেমন লেফটে আমি একটা নর্মাল পেডিয়াট্রিক এক্সরে দেখাচ্ছি, রাইটে পেডিয়াট্রিক পেশেন্ট উইথ রেইজড আইসিপি। এই পেশেন্টের সুচারের লাইন এবং থিকনেস, তার সাথে এই পেশেন্টের সুচারের ওয়াইড আমরা যদি কম্পেয়ার করি, স্যাজাইটাল সুচার, করোনাল সুচার, ল্যামডয়েড সুচার, এই পেশেন্টের করোনাল সুচার কত ওয়াইড হয়ে গিয়েছে। এখানে ল্যামডয়েড সুচার এখনো মোটামুটি ঠিক আছে, স্যাজাইটাল সুচার অনেক ওয়াইড হয়ে গিয়েছে। এটাকে আমরা ওয়াইডেনিং অফ সুচার বা সুচারাল ডায়াস্টেসিস বলি। অ্যাজ এ হোল যদি আমরা কম্পেয়ার করি, এই পেশেন্টের ফেসের তুলনায় স্কালটাও কিন্তু বেশ বড়। পেশেন্টের সুচার এবং ফন্টানেল আলাদা করে যখন ফিউশনের এজটা পার হয়ে যাবে, তখন যদি পেশেন্টের রেইজড আইসিপি থাকে, আমরা বলেছি 10 বছরের পরে যদি কনভলিউশনাল মার্কিং আমরা বেশি পাই, তখন আমরা সেটাকে রেইজড আইসিপি বলে চিন্তা করি, এবং সেটা রেডিওলজিক্যালি একটা নাম আছে কপার বিটেন স্কাল। কপার বিটেন অ্যাপিয়ারেন্সটা কেন বলা হয় আমরা জানি না, এখনকার স্টুডেন্ট যারা আপনারা দেখেছেন কিনা, যে আগে বাসায় আসতো
পুরানো হাড়ি পাতিল মেরামত করতেন। তামা বা কাঁসার যে হাড়ি পাতিল গুলো, এগুলোকে তারা যখন কোথাও ডিপ্রেসড বা ট্যাপ খেয়ে গেলে ওগুলোকে পিটিয়ে পিটিয়ে সোজা করতো। বা কামারের দোকানে গেলেও দেখা যেত যে তারা পিটিয়ে পিটিয়ে কাঁসা বা তামার যে থালা বাটি গুলো বানাচ্ছে, ওই পেটানো অংশগুলোর একটা যে ছোট ছোট ডিপ্রেসড জায়গা, ওটার সাথে মিল রেখে এই কপার বিটেন অ্যাপিয়ারেন্স বলা হয়েছে। এখানে আমরা দেখছি পেশেন্টের সুচারের কোনো ওয়াইডেনিং নাই, কিন্তু তার কনভলিউশনাল মার্কিং অনেক প্রমিনেন্ট। এই অ্যাপিয়ারেন্সটাকে কপার বিটেন স্কার বলে। শুধু দেখে রাখেন। আর অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে ইরোশন অফ দ্য ডরসাম সেলা। এখানে একটা সেলা টার্সিকার ম্যাগনিফাইড ইমেজে আমি দেখিয়েছি। এটা স্ফেনয়েড সাইনাস এবং উপরে এটা সেলা টার্সিকা। এটা অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস এবং এটা হচ্ছে ডরসাম সেলা। আমরা সেলা টার্সিকার বনি স্ট্রাকচারটা যদি মনে রাখি, অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস থাকে, এটা সেলার ফ্লোর, এটা ডরসাম সেলা এবং এখান থেকে পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস বের হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টেরিয়র অংশটা যত ভালো দেখা যাচ্ছে, পোস্টেরিয়র পার্ট অফ ফ্লোর এবং ডরসাম সেলা আমরা তত ভালো দেখতে পাচ্ছি না। এটার কর্টিক্যাল বা বনি মার্জিন যত সাদা, এটা কেমন হেজি, মানে বনি আউটলাইনটা স্মুথ না। এটাকেই আমরা বলি ইরোশন অফ ডরসাম সেলা। তো আমরা এক্সরে স্কাল থেকে আমার মনে হয় জেনারেলি এর চেয়ে বেশি কিছু আমাদের এখন না জানলেও চলবে। তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে দেবেন, নেক্সট ক্লাসে আমরা সেটা কভার করার চেষ্টা করব। এরপরে আমাদের ডে টু ডে প্র্যাকটিসে আমরা যে এক্সরেটা কমনলি পাই সেটা হচ্ছে এক্সরে স্পাইন। এক্সরে সার্ভাইকাল স্পাইন হতে পারে, থোরাসিক বা ডরসাল স্পাইন হতে পারে, লাম্বার স্পাইন হতে পারে। একটা স্পাইনের এক্সরে যখন আমরা দেখি, আমরা কি কি পয়েন্ট দেখি সেটা একটু বলে দিচ্ছি। আমরা প্রথমে কার্ভেচার দেখি। আমরা জানি যে সার্ভাইকাল স্পাইনের কার্ভেচার হচ্ছে লর্ডোটিক মানে কনভেক্স। ডরসাল স্পাইনের কার্ভেচার বা থোরাসিক স্পাইনের কার্ভেচার হচ্ছে কাইফোটিক মানে অ্যান্টেরিয়রলি টু পোস্টেরিয়রলি সে কনকেভ থাকে। এবং লাম্বার স্পাইনের ক্ষেত্রে আবারও লর্ডোটিক কার্ভেচার। এবং স্যাক্রামের ক্ষেত্রে স্যাক্রামের কার্ভেচার হচ্ছে কাইফোটিক কার্ভেচার। এরপরে আমরা দেখি অ্যালাইনমেন্ট। এরপরে আমরা দেখি ভার্টেব্রার অ্যান্টেরিয়র এলিমেন্ট মানে বডি। আমরা দেখি ভার্টেব্রার পোস্টেরিয়র এলিমেন্ট গুলো কেমন আছে, মানে পেডিকল, আর্টিকুলার প্রসেস, ল্যামিনা, ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস। আমরা দেখি ডিস্ক কেমন আছে। ডিস্ক একটা কার্টিলেজিনাস স্ট্রাকচার, এর জন্য আমরা এক্সরেতে দেখতে পাই না। ওই জায়গাটা আমরা সাদা বা লুসেন্ট না সাদা দেখতে পাই, কম সাদা, বোনসের চেয়ে কম সাদা দেখতে পাই। এবং আমরা প্রি অ্যান্ড প্যারাভার্টেব্রাল সফট টিস্যু শ্যাডো দেখি। ভার্টেব্রার সামনে এবং দুপাশে যে মাসল থাকে, মাসল গুলো আলাদা করে দেখা যায় না, শুধু সফট টিস্যু শ্যাডো হিসেবে দেখা যায়। তো আজকে আমি নরমাল এক্সরে গুলো দেখিয়ে শেষ করে দেব। নেক্সট ক্লাসে আমি খুব কমন কিছু প্যাথোলজি যেটা আমাদের প্রতিদিনই আসে, চেম্বারেও চলে আসি, রিলেটিভেরও দেখতে হয়, সেগুলো দেখব। সার্ভাইকাল স্পাইনে আমরা কমনেস্ট যে এক্সরে করি সেটা হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়র এবং ল্যাটারাল ভিউ। অ্যান্টেরো পোস্টেরিয়র এবং ল্যাটারাল ভিউ। মাঝখানে আমি একটা ইন্ডিভিজুয়াল সার্ভাইকাল ভার্টেব্রার এক্সরে করলে অ্যান্টেরো পোস্টেরিয়র এবং ল্যাটারাল ভিউ কেমন হবে সেটা দেখিয়েছি। আমরা হার্ট পার্ট করার সময় ইন্ডিভিজুয়াল যে আমাদের সার্ভাইকাল ভার্টেব্রা, ওই ভার্টেব্রার এক্সরে করলে এই অ্যাপিয়ারেন্স। অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউতে আমরা কি কি স্ট্রাকচার দেখতে পাই, এই প্রত্যেকটাই এক একটা সার্ভাইকাল ভার্টেব্রা। আমরা ট্রান্সভার্স প্রসেসের ডিরেকশন দেখে চিনতে পারি। সার্ভাইকাল ভার্টেব্রা ট্রান্সভার্স প্রসেসের ডিরেকশন থাকে ডাউনওয়ার্ড। এবং আমরা আগেই বলেছি যে ফার্স্ট থোরাসিক ভার্টেব্রা ট্রান্সভার্স প্রসেসের ডিরেকশন থাকে আপওয়ার্ড। এটা ফার্স্ট থোরাসিক ভার্টেব্রা, তার মানে এটা 7 সার্ভাইকাল, 6, 5, 4, 3rd। ফার্স্ট এন্ড সেকেন্ড সার্ভাইকাল ভার্টেব্রা অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউতে ভালো দেখা যায় না,
সেটার জন্য আলাদা ভিউ আছে, অথবা ল্যাটারাল ভিউতে আমরা দেখতে পাই। এখন আমরা ইন্ডিভিজুয়াল ভার্টেব্রার ছবির সাথে অ্যাজ এ হোল স্পাইনের ছবি কম্পেয়ার করি। এটা হচ্ছে ভার্টেব্রাল বডি। মিড লাইনে আমরা ভার্টেব্রাল বডির ভেতর দিয়ে যে স্ট্রাকচার দেখতে পাই, এটাকে 11 দিয়ে মার্ক করা হয়েছে, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। তো ভার্টেব্রাল বডির মাঝখান দিয়ে এই যে স্ট্রাকচার গুলো দেখা যায়, এগুলো হচ্ছে স্পাইনাস প্রসেস। সার্ভাইকাল ভার্টেব্রার টিপিক্যাল ফিচারের মধ্যে ছিল দুটো আনসিনেট প্রসেস, যেটা অন্য ভার্টেব্রায় থাকে না। এই এক্সরেতেও আমরা দেখতে পাচ্ছি বডি থেকে উপর দিকে চলে গেছে আনসিনেট প্রসেস। এছাড়া সুপেরিয়র অ্যান্ড ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস আছে। এটা সুপেরিয়র আর্টিকুলার প্রসেস, এটা ইনফিরিয়র আর্টিকুলার। উপরের ভার্টেব্রার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস আর নিচের ভার্টেব্রার সুপেরিয়র আর্টিকুলার প্রসেসের মাঝখানে একটা জয়েন্ট ফর্ম করে। এটা ট্রান্সভার্স প্রসেস, আগেই বলেছি। দুই ভার্টেব্রার মাঝখানে এগুলো ডিস্ক স্পেস। এরপরে আমরা ল্যাটারাল ভিউটা দেখি। টিপিক্যাল সার্ভাইকাল ভার্টেব্রার পার্ট গুলো, এটা হচ্ছে বডি, দ্যাট মিন্স এটা একটা বডি। বডির আপার সারফেস, এটাকে বলছি আমরা আপার এন্ড প্লেট। এটা বডির লোয়ার এন্ড প্লেট, এটা লোয়ার এন্ড প্লেট। এবং দুই ভার্টেব্রাল বডির মাঝখানে যেখানে ডিস্ক স্পেস থাকবে, আমরা আলাদা করে ডিস্ক দেখতে পাই না, আলাদা করে একটা রিলেটিভলি লুসেন্ট যে জায়গা দেখতে পাই, এটাকে আমরা ডিস্ক স্পেস বলি। সুপেরিয়র আর্টিকুলার প্রসেস, এটা ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। তারপর পেছন দিকে আমরা জানি যে দুটো ল্যামিনা গিয়ে ফিউজ হয়ে স্পাইনাস প্রসেস তৈরি হয়েছে। এখানে ফিউজড ল্যামিনা এবং লাস্টে এটা স্পাইনাস প্রসেস। ট্রান্সভার্স প্রসেসটা হচ্ছে ভার্টেব্রাল বডির উপরে সুপার ইম্পোজড হয়। তো এটা হচ্ছে সুপার ইম্পোজড ট্রান্সভার্স। এটা মোটামুটি নর্মাল একটা সার্ভাইকাল স্পাইনের অ্যাপিয়ারেন্স। এটা প্রি ভার্টেব্রাল সফট টিস্যু শ্যাডো, এই দুটো প্যারা ভার্টেব্রাল সফট টিস্যু শ্যাডো। পেশেন্টের নরমালি থাকা উচিত ছিল সার্ভাইকাল কার্ভেচার লর্ডোটিক, কিন্তু খুব সম্ভবত তার কোনো পেইন ছিল বা পজিশনিং করার সময় তাকে অ্যাডভাইস ঠিক মতো দেওয়া হয়নি, যে কারণে কার্ভেচারটা অনেকটা স্ট্রেইটেন হয়ে আছে। বেসিক ফর্ম হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়র এবং ল্যাটারাল ভিউ। এছাড়া আমরা আরো দুটো ভিউ করি, পোস্টেরিয়র অবলিক ভিউ, শুধু ইন্টারভার্টেব্রাল ফোরামিনা দেখার জন্য। এটা শুধু অ্যাপিয়ারেন্স দেখে রাখেন, এটা সম্পর্কে খুব বেশি ডিটেইল জানার দরকার। সার্ভাইকাল ভার্টেব্রার লোকেশন ওয়াইজ ল্যাটারাল ভিউতে আমরা ইন্টারভার্টেব্রাল ফোরামিনা খুব ভালো দেখতে পাই না, কিন্তু অবলিক ভিউ করলে আমরা ইন্টারভার্টেব্রাল ফোরামিনা দেখতে পাই। আর ফার্স্ট টু ভার্টেব্রার ক্ষেত্রে বলছি যে অ্যাটলাস যেহেতু একটা রিং শেপ ভার্টেব্রা, এটার কোনো বডি নাই। আমরা অ্যান্টেরিয়র আর্চটার একটা কাট সেকশন এরকম দেখতে পাই, পোস্টেরিয়র আর্চ এরকম দেখতে পাই, এবং এটা অ্যাক্সিসের বডি। আর্চের ভেতরের অংশে থাকে ওডোনটয়েড প্রসেস, এটা ওডোনটয়েড প্রসেস, এবং এটা অ্যাক্সিসের পোস্টেরিয়র। অ্যালাইনমেন্ট সম্পর্কে একটা কথা বলতে চাই। এখানে যদি আমরা দেখি, প্রত্যেকটা ভার্টেব্রার পোস্টেরিয়র মার্জিন এক লাইনে এবং অ্যান্টেরিয়র মার্জিনও এক লাইনে। এই জিনিসটাকে আমরা বলছি অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্ট যদি ঠিক থাকে, আমি যতই ফ্লেকশন করি বা এক্সটেনশন করি, পোস্টেরিয়র মার্জিন সবসময় একসাথে থাকবে এবং অ্যান্টেরিয়র মার্জিন সবসময় এক অ্যালাইনমেন্টে থাকবে। আমরা অনেক সময় অ্যালাইনমেন্টে কোনো সমস্যা আছে কিনা দেখার জন্য ফ্লেকশন এক্সটেনশন ভিউ করি। যেমন সার্ভাইকাল ভার্টেব্রার এটা
ফ্লেকশন ভিউ, এটা এক্সটেনশন ভিউ। ফ্লেকশন ভিউতেও কিন্তু তার পোস্টেরিয়র বর্ডার গুলো এক লাইনে আছে, অ্যান্টেরিয়র বর্ডার গুলো এক লাইনে আছে। এক্সটেনশন ভিউতেও আবারও ভার্টেব্রার পোস্টেরিয়র বর্ডার এক লাইনে, অ্যান্টেরিয়র বর্ডার এক লাইনে, মানে তার অ্যালাইনমেন্ট নরমাল। যদি এই অ্যালাইনমেন্ট থেকে কোনো ভার্টেব্রা সামনে সরে যায় বা পেছনে সরে যায়, সেটা একটা প্যাথোলজি, যেটা আমরা পরবর্তীতে যখন স্পাইনের প্যাথোলজি বলবো তখন বলবো। তো আজকে আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আজকে আমরা কি কি কভার করলাম? আমরা অ্যাবডোমেন শেষ করলাম এবং আমরা হেড নেক রিজিয়নের এক্সরে, হেড শেষ করে আমরা এখন নেক রিজিয়ন দেখছি। নেকের মধ্যে সার্ভাইকাল স্পাইনের নরমাল এক্সরে গুলো আমরা দেখেছি। জরুরি কারণে আমার এখন থেকে পরবর্তী ক্লাসগুলো আমরা 2 ঘন্টা করেই রাখবো, সো একটু লেংদি হবে। হয়তো অনেকের অনেক প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো কমেন্ট সেকশনে দিয়ে দেবেন। আর অনেক সময় দেখা যায় অনেকেই বলেন যে এই এত লেংদি ক্লাসে, বা আমি হয়তো একটু ফাস্ট বলছি যেহেতু আমাকে অনেক টপিক কভার করতে হয়, আপনাদের হয়তো লিখে উঠতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে এগুলো তো পরে রেকর্ডেড ভিডিও দেয়াই হয়, ইউটিউবে দেয়াই হয়। ইচ্ছা মতো বারবার দেখে দেখে আপনারা আপনাদের দরকার মতো নোট করে নিতে পারবেন। তো নেক্সট ক্লাসে আমি শুরু করব ডরসাল স্পাইনের নরমাল এক্সরে দিয়ে এবং চেষ্টা করব মিসেলেনিয়াস যতটুকু সম্ভব শেষ করা যায়। এক্সরে শেষ করে পরবর্তীতে সিটি স্ক্যান এবং এমআরআই অফ ব্রেন দিয়ে আমাদের সিটি স্ক্যান সেশন শুরু করার ইচ্ছা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। কোনো যদি সমস্যা বা প্রশ্ন থাকে আশা করি পরবর্তী ক্লাসের শুরুতে আমরা সেগুলো সলভ করতে পারবো। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ।